সাকিব ভাই আমাদের কাজিনদের মধ্যে সবচেয়ে বড় এবং সবার পছন্দের। জানেন শয়তান কাকে বেশি ধোঁকা দেয়? আমরা বলি যে নিয়ম করে নামাজ কালাম পড়লে, রোজা করলে, ইসলামী বিধিবিধান মানলে শয়তান নাকি আসে না, আর যারা এর বিপরীত কাজ করে শয়তান নাকি তাদেরকে বিরক্ত করে বা তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। আসলে কি তাই? তাহলে সাকিব ভাইয়ের সাথে কেন এমন হলো? আসলে কি জানেন ভাইয়া, যারা আল্লাহর আদেশ নিষেধ মানে না, নামাজ কালাম পড়ে না, তাদের শয়তান ধরে না। দুঃখিত ভাইয়া, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এমন বেনামাজি আর ধর্মের বিষয়ে উদাসীন ব্যক্তিরা খোদ নিজেরাই শয়তান, তাই শয়তান তাদের কোনো ক্ষতি করে না। আর যারা আল্লাহর নেক বান্দা, তাদের প্ররোচনা দিয়ে শয়তান মৃত্যু অবধি নিয়ে যায়, যার উদাহরণ হলো সাকিব ভাইয়া। অবশ্য এখানে ওনার যে দোষ নেই তাও বলা যাবে না। কৌতূহল আর প্রমাণ করার আজব এক চক্রের মাঝে পড়ে উনি আজ কবরবাসী। ওনার মৃত্যুর প্রধান কারণ আমরা জানতেই পারতাম না যদি না উনি মৃত্যুর কয়েক মাস আগে আমাদের সবকিছু খুলে বলতেন। চলেন আগে শুরু করি ঘটনা। 2014 সাল 12 নভেম্বর বিকেল 4টা। গ্রামের সবাই সাকিব ভাইকে খুঁজে বেড়াচ্ছেন। গ্রামের মানুষের মধ্যে হইচই পড়ে গিয়েছে ইতোমধ্যে। সাকিব ভাই গতকাল রাত 8টায় বেরিয়েছিলেন বাসা থেকে, এখনো ফেরেননি। সারা গ্রামের মানুষ মিলে ওনাকে খুঁজছেন। আমার বড় চাচার বড় ছেলে সাকিব ভাই। বড় চাচা বিকেল 5টায় বাসায় এসে একটা পিঁড়িতে বসে পড়লেন। ওনার চোখে পানি। ছেলেকে উনি তখনও খুঁজে পাননি। গ্রাম পুলিশের এক দল 12টা থেকে খোঁজ চালিয়ে যাচ্ছে, কিন্তু সাকিব ভাইয়ের কোনো খোঁজ নেই। মাগরিবের আজান দিল, মসজিদে মাইকিং করা হলো। আমরা সবাই জামাতে নামাজ আদায় করে দোয়া করলাম যেন সাকিব ভাই সহি সালামতে ফিরে আসে। মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরে সকলে টর্চ লাইট নিয়ে ওনাকে খুঁজতে বের হওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এমন সময় গ্রাম প্রধান একজন বৃদ্ধ কবিরাজকে নিয়ে আমাদের বাসায় হাজির হলেন। আমরা যদিও এ সমস্ত বুজরুকিতে বিলিভ করতাম না, কিন্তু কথায় আছে না, দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ খোঁজে না, এমন কোনো উপায় নেই। কবিরাজকে উঠোনে বসানো হলো। আকাশে তখন পূর্ণিমার চাঁদ উঠেছে। বিদ্যুৎহীন সময়ে এই চাঁদের আলো যেন 1000 বছর পেছনে নিয়ে গেল আমাদের। 1000 বছর আগের সেই উঠোন, জটলা পাকানো মানুষ আর কবিরাজ, এ যেন এক মহাযাত্রাপালা। যাই হোক, কবিরাজ বাঁশঝাড় থেকে একটি মুরগি জবাই দিয়ে এসে বসলেন। উনি আমাদের বললেন, গ্রামের রক্ষককে ডাক দিতে সিনিয়রা, তোমরা কেউ কথা কইও না, আমাকেও গ্রামের রক্ষককে কইতে পারবো সাকিব মিয়া কই আছে। আমি কৌতূহল বশত ওনাকে জিজ্ঞেস করলাম, রক্ষক আবার কে? উনি আমাকে বললেন, হ্যাঁ, অনেকগুলো আলাপ করার সময় না ছোট মিয়া, আগে সাকিব মিয়ারে খুঁজা বাইর করি, এরপরে তোমার কমনি গ্রামের রক্ষক কিডা। আল্লাহর নাম নিয়া বহ এইখানে। আমি চুপ করে বসলাম। কবিরাজ একটা মাটির পাত্রে পানি নিয়ে জবাই করা মুরগির রক্ত সেই পানিতে ঢাললেন। এরপর দোয়া কালাম পড়ে উচ্চ স্বরে বললেন, ও গ্রামের রক্ষক, আল্লাহর রহমতে উসিলায় আপনারে ডাক পাঠাইলাম, আপনি আহেন, আমাকে এই ছোট্ট উপহার লয়া যান আর আমাকে জানায়া দেন সাকিব মিয়া কই। একটু পর জবাই করা মুরগিটা বাঁশঝাড়ের দিকে সজোরে যেন উড়ে গেল। আমি বিজ্ঞানীর ছাত্র ভাই, আমি এই সমস্ত দৃশ্য দেখে আমার শরীর যেন অসাড় হয়ে যাচ্ছিল। একটু পর বাঁশঝাড়ের এক কোণা দিয়ে লাল দুটো চোখ দেখা গেল। ইয়া আল্লাহ, উপস্থিত এমন কোনো ব্যক্তি নেই যে সেই লাল চোখ দেখেনি। মুহূর্তের মাঝেই হাড় চেবানোর কটমট শব্দ ভেসে আসতে লাগলো। হাড় চেবানোর শব্দ শেষ হবার সাথে সাথে দূর থেকে এক মুসাফিরের আগমন ঘটল। কবিরাজ আমাদের বললেন, সবাই পিছে সরেন, কেউ সামনে আসবেন না, রক্ষকের লোক কেউ আসবেন না সামনে, আমি কথা কমু। গ্রামের সবাই পিছিয়ে গেল। কবিরাজ সেই মুসাফিরের সাথে কথা বলে দৌড়ে আমাদের কাছে এসে বললেন, কবরস্থানে চলেন মিয়ারা, জলদি আসেন, সাকিব মিয়ার দম প্রায় শেষ। ঘরের পুরুষ মানুষরা লাঠি সোটা আর টর্চ লাইট নিয়ে কবরস্থানের দিকে ছুটলাম। কবরস্থানে গিয়ে দেখলাম কবরস্থানের গেটের সামনে একটা কালো বিড়াল, যার চোখ সেই বাঁশঝাড়ে দেখা চোখের মতো লাল। বিড়ালটি আমাদের দেখে ভয় পেল না, সে আমাদের সামনে হাঁটতে লাগলো আর 2-1 মিনিট পর একটি কবরের সামনে গিয়ে বসে পড়ল। ওই তো সাকিব ভাই পড়ে আছে কবরের পাশে। কবরটিও অনেকটাই খোঁড়া হয়েছে, কাফনের কাপড় দেখা যাচ্ছে, বেশি পুরাতন না। কবর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কবিরাজ সাকিব ভাইকে এখান থেকে নিয়ে যেতে বললেন আর গ্রামের কয়েকজনকে নিয়ে উনি কবরটাকে ঠিক করতে লাগলেন।
সাকিব ভাইকে বাড়ি আনার পর ওনাকে উঠোনে শুইয়ে রাখা হলো। কবিরাজ এলেন কিছুক্ষণ পর। উনি একটা স্টিলের গ্লাসে পানি পড়া দিয়ে সাকিব ভাইয়ের মুখ খুলে ওনার মুখে ঢাললেন। ভাইয়ের মাথায় হাত দিয়ে উনি দোয়া দুরুদ পড়তে লাগলেন। আমরা উঠোন থেকে দেখছিলাম বাঁশঝাড় থেকে সেই লাল দুটি চোখ জোড়া মিলিয়ে যাওয়ার সাথে সাথে সাকিব ভাইয়ের জ্ঞান ফিরল। আমরা ওনাকে পানি খাওয়ালাম। এরপর কবিরাজ ওনার পকেট থেকে একটা পত্রিকার কাগজে মোড়া জিনিস বের করলেন। উনি বললেন, রক্ষকের মুসাফির এই দাওয়া দিছে মিয়ারা, ডরের কিছু নাই, এইটা সাকিব মিয়ারে খাওয়াও। কাগজ খুলে দেখা গেল সেই কাগজ ভর্তি কালো জিরা। সাকিব ভাইকে কালো জিরা খাওয়ানোর পর উনি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেলেন। আমরা সবাই স্বস্তি পেলাম। ওনাকে জিজ্ঞেস করা হলো যে উনি কবরস্থানে কি করছিলেন। উনি আমাদের বললেন উনি নাকি জানেন না আসলে হয়েছিল কি ওনার সাথে। রাতে উনি একবার বের হয়েছিলেন দোকানে যাবেন এই ভেবে। রাস্তায় নাকি হঠাৎ একটা গরম বাতাস এসে ওনার গায়ে লাগে। এরপর নাকি ওনার আর কিছু মনে নেই। কবিরাজ বললেন, সাকিব মিয়া, এই গ্রামের একটা রেওয়াজ আছে, নামাজ পড়বার গেলেও বাবাক মুসল্লি এক লগে যাউন লাগে, একলা যাউন যায় না, তাইলে সে আইসা নিয়া যায়। তোমারে সেই ধরছিল, আল্লাহ বাঁচাইছে। রক্ষকরে আল্লাহর নাম দিয়া কসম দিছিলাম মিয়া, আল্লাহ বাঁচাইছে। আমি এবার আমার কৌতূহল সামলাতে পারলাম না। কবিরাজকে জিজ্ঞেস করলাম, কে রক্ষক, আর সে আসেই বা কেন? কবিরাজ বললেন, আমারে তোমরা মনে হয় চিনবার পারো নাই মিয়ারা। কেমনে চিনবা? তোমরা তো থাকো না গ্রামে, বাকিরা আমারে চেনে। আমি গ্রামের মসজিদের মুয়াজ্জিন। আমার দাদা তার দাদাও মসজিদের খাদেম ছিল। আমার দাদা তার দাদাও মসজিদের খাদেম ছিল। আমার পরদাদা আসিল মসজিদের ইমাম। অনেক পরহেজগার লোক আসিল। তোমা করে বলি, তাইলে রক্ষক কিরা, আর সে কি বা করে? এরপর মুয়াজ্জিন সাহেব বলতে শুরু করলেন এই রক্ষককে আর সেই বাকে। ওনার ভাষা আমি বোঝার সুবিধার্থে পরিমার্জন করে বলছি। বলছেন মুয়াজ্জিন সাহেব, আমার দাদার আমলের ঘটনা। আমার বড় দাদা মানে আমার দাদার বাবা তখন মসজিদের ইমাম, আর আমার দাদা ছিলেন মসজিদের মুয়াজ্জিন। মসজিদ তখন নতুন নির্মাণ করা হয়েছে আমাদের গ্রামে। মসজিদ বানানোর আগে এই জায়গা একটা পোড়ো বাড়ি ছিল। মসজিদ নির্মাণের কিছুদিনের মাঝেই মসজিদের আশেপাশে নানান রকমের সমস্যা দেখা দিতে লাগলো। প্রায় সময়ই মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা রাতে নানান জিনিস দেখে ভয় পেত। কেউ হয়তো দেখত উটের মতো বড় শেয়াল, কেউ দেখত আগুন চোখা মহিষ, আবার কেউ বা দেখত এক বৃদ্ধ তার ডান হাতে তার নিজের মাথা নিয়ে হাঁটছে। আমার বড় দাদা আল্লাহর একনিষ্ঠ নেক বান্দা ছিলেন। উনি কবিরাজিও করতেন, কিন্তু সব সময় না। খুব বেশি প্রয়োজন না হলে উনি এই কাজ কখনো করতেন না। ওনার ভাষ্য মতে জিনদের সাহায্য নিয়ে আমাদের ধর্মে হারাম। কথাটা আসলেই সত্যি। কিন্তু এমন সমস্যা দেখে আমার দাদা মসজিদের পাশে আমাদের মুরব্বীদের নিয়ে একটা বৈঠকে বসেন। একদিন বাদ জোহর এই সমস্যার সমাধানের পথ বের করার কথা হয়েছিল সেখানে। বৈঠকে সিদ্ধান্ত হলো দাদা কবিরাজি বিদ্যা ব্যবহার করবেন গ্রামবাসী ও মসজিদের কল্যাণের জন্য। সেদিন মাগরিবের নামাজের পরেই দাদা ওনার শাগরেদ এক জিনকে আহ্বান করলেন। চাল দিয়ে গোল বৃত্ত এঁকে একজন তরুণ যুবককে মিডিয়াম হিসেবে বসানো হয়েছিল। দাদার দোয়া কালাম আর আল্লাহর ইচ্ছায় একজন জিন এসে সেই তরুণ যুবকের জবানে কথা বলতে লাগলো। তাকে জিজ্ঞেস করা হলো এই গ্রামের সমস্যা কি, কেন এই মসজিদের আশেপাশে এমন সমস্যা হচ্ছে। সে জানালো যে জায়গায় মসজিদ স্থাপন করা হয়েছে সেই জায়গায় নাকি এক নিকৃষ্ট জিন বন্দী ছিল। প্রায় 100 বছর আগে তাকে কোনো এক পীর সাহেব বন্দী করেছিলেন, আর তার ক্ষমতা বাড়ির পাশের আম গাছে বন্দী করে দিয়েছিলেন দোয়া কালামের মাধ্যমে। যেহেতু মসজিদ বানানোর সময়ে জায়গাটি খনন করা হয়েছিল, সেহেতু যেই জায়গায় জিনকে বন্দী করা হয়েছিল সেই জিনিসটি নষ্ট হয়ে শয়তান জিনটি মুক্ত হয়ে যায়। কিন্তু তার ক্ষমতা এখনো সেই আম গাছে বন্দী। আমাদের নাকি কপাল ভালো যে আম গাছ কাটা পড়েনি। যদি কাটতাম তাহলে নাকি এই গ্রাম এতদিনে কবরস্থান হয়ে যেত। এই সমস্যার সমাধানের উপায় বা জিনটাকে আবার বন্দী করার উপায় জিজ্ঞেস করা হলে সেই জিন জানায় যে পীর সাহেবের মতো জ্ঞান এখানে কারো নেই, কিন্তু একটা উপায় আছে। আমরা জিজ্ঞেস করি উপায় কি? জিনটি জানায় যে পীর সাহেব যেই জিনের সাহায্য নিয়ে শয়তান জিনকে বন্দী করেছিল সেই সাহায্যকারী জিন গ্রামের শেষ কোণায় যে ভাঙা বাড়ি আছে সেই বাড়ির সামনে নিম গাছের নিচে বন্দী।
আমরা অবাক হয়ে জিজ্ঞেস করি যে ভালো জিন বন্দি কেন? সে জানায়, যেদিন সেই শয়তানকে সেই সাহায্যকারী জিন আর পীর সাহেব মিলে বন্দি করে, সেদিন সেই জিন আল্লাহর কাছে ফরিয়াদ জানায় যে তাকে যেন সব খারাপ কাজ আর খারাপ জিনিস আর দেখতে না হয়। এতে নাকি তার ভেতর বিরূপ প্রভাব পড়ছে আর সে কষ্ট পাচ্ছে মানুষের কষ্ট দেখে। আল্লাহর কাছে করা ফরিয়াদ জিনটি পীর সাহেবকে জানায়। সেই জিনের ফরিয়াদ শুনে পীর সাহেব তাকে বলেন, ঠিক আছে, তাহলে তোকে আমি গ্রামের শেষ প্রান্তে একটি টিনের ট্যাঙ্কের মধ্যে বন্দি করে রাখবো। তুই সারা জীবন ইবাদত করবি সেখানে। তুই যতদিন বাঁচবি ততদিন তোর খানা পিনা সবকিছু সেখানেই পাবি, কিন্তু তুই নিজের ইচ্ছায় বের হতে পারবি না সেখান থেকে। যদি কেউ তোকে মুক্ত করে, আমাকে কথা দে তুই নিজ ইচ্ছায় বের হবি না। সেই শয়তান মুক্ত হলে যদি সাহায্যের জন্য তোকে কেউ মুক্ত করতে আসে, তাহলে তুই তাদের সাহায্য করবি। আমার মৃত্যুর পর যদি তুই মুক্ত হোস, তবে এই গ্রামের হেফাজত করবি সেই শয়তানের হাত থেকে। জিনটি প্রতিজ্ঞা করে যে সে পীর সাহেবের সব কথায় রাজি। এরপর একটি টিনের ট্রাঙ্কের ভেতর তাকে আটকে ট্রাঙ্কটি পীর সাহেব মাটিতে পুঁতে সেই মাটিতে একটি নিম গাছের চারা রোপণ করেন। তরুণ যুবকের ওপর ভর করা জিনটি আমার দাদাকে বললেন সেই সাহায্যকারী জিনকে মুক্ত করে দিতে। এই বলে তরুণ যুবকটি অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হবার আগে তরুণ যুবকটি বলেছিল যে সেই সাহায্যকারী জিনের মুক্তির পর সেই শয়তান ভালো জিনটির ওপর প্রতিশোধ নিতে আবারও পরিপূর্ণভাবে জেগে উঠবে। সাবধান, কবরস্থানের বাইরে পূর্ব পাশের শেষ কোণায় কবরের মাটি যেন কোনোভাবেই খোঁড়া না হয়, কারণ সেই কবর নাকি সেই পাপিষ্ঠ জিনের পাপিষ্ঠ কালো জাদুকর মাস্টারের। সেই কবরের ভেতরে একটা লৌহ পেরেক আছে। সেই পেরেক যদি আম গাছে গেঁথে দেয়া হয়, তবেই সেই শয়তানের শক্তি আবার ফিরে আসবে। কিন্তু এই কাজ যে করবে সে অপবিত্র থাকবে বলেই তাকে দিয়ে এই কাজ করাতে পারবে শয়তান। গ্রামের মুসল্লিদের একা একা নামাজে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে তরুণ যুবক অজ্ঞান হয়ে গেল। আমরা এরপর সবাই মিলে গ্রামের শেষ প্রান্তে ভাঙা বাড়ির কাছে গিয়ে নিম গাছের নিচে মাটি খুঁড়তে থাকি। প্রায় 7 থেকে 8 হাত মাটি খোঁড়ার পর আসলে একটা টিনের ট্রাঙ্ক খুঁজে পাই আমরা। ট্রাঙ্কের ওপরে আরবিতে খোদাই করে লেখা ছিল, এখানে যে বসবাস করে সে একজন জিন, তার নাম ইয়াসিন। যদি তাকে মুক্ত করতে চান তবে তার নাম ধরে 3 বার ডাকুন, এরপর ট্রাঙ্কের মুখ খুলুন। আমার দাদা ট্রাঙ্কের সামনে দাঁড়িয়ে 3 বার ইয়াসিন বলে ডাকলেন এবং ট্রাঙ্কের মুখ খুললেন। ট্রাঙ্কের মুখ খোলার সাথে সাথে ট্রাঙ্কের ভেতর থেকে একটি কালো বিড়াল লাফ দিয়ে বেরিয়ে পালিয়ে গেল। আমার দাদা বললেন যে ইয়াসিন জানে তাকে মুক্ত করার কারণ কি, সে তার কাজ করবে। আমরা যেন যে যার বাড়ি চলে যাই। আমাদের বিদায় দেওয়ার আগে উনি আমাদের সাবধান করলেন যে ইয়াসিন এখন থেকে এই গ্রামের রক্ষক। সাবধান, কেউ যেন নিজ স্বার্থ হাসিল করার জন্য তাকে ডেকো না, তাকে যেন নিজের মতো থাকতে দেয়া হয়। এই ইয়াসিন হলো এখন এই গ্রামের রক্ষক। সেই নিকৃষ্ট জিন হলো সেই যার শক্তি আজ অবধি মসজিদের পাশের আম গাছে বন্দী। আম গাছের কাছে যেন কেউ না যেতে পারে সেজন্য আম গাছের চারপাশে উঁচু করে বাঁশের বেড়া দেয়া হয়েছে আজ অবধি। মুয়াজ্জিন সাহেবের কথা শুনে আমি যেন কোনো এক রূপকথার দেশে চলে গিয়েছিলাম। রাত, পূর্ণিমার আলো আর সামনে এমন ইতিহাস শোনা। যাই হোক, এরপর মুয়াজ্জিন সাহেব আমাদের বলেন আমরা যেন শহরে ফিরে যাই, এখানে থাকা নাকি আমাদের জন্য ঠিক হবে না। এই মুহূর্তে আমরা শহরে ফিরে আসি। শহরে ফিরে আসার পর থেকে সাকিব ভাই কেমন যেন হয়ে গেল। জিন নিয়ে যেন বলতে গেলে অবসেসড হয়ে গেলেন উনি। জিন নিয়ে প্রায় যত রকম কিতাব লাইব্রেরিতে অ্যাভেলেবেল ছিল উনি কিনে আনতেন আর একা একা বসে বসে সেসব পড়তেন। আস্তে আস্তে মসজিদে যাওয়া বন্ধ করলেন, যদিও বাসায় নামাজ পড়তেন। কিন্তু আসলেই কি পড়তেন? কি ভাই, কি মনে হয় পড়তেন উনি নামাজ? শুনুন আমার চাচির জবানে। সাকিব সবসময় বাসায় থাকতো কলেজ থেকে ফিরে। বন্ধু বান্ধবের কোনো নেশা ছিল না। আজান দিলে ওয়াশরুমে গিয়ে উজু করে আসতো, নামাজ পড়তো সব সময়। এমনটা আমি ভাবতাম। এই ভাবনা আমার ভাবনাই থাকতো যদি না সেদিন রাত আমার জীবনে আসতো। সাকিবকে নিয়ে সেদিন গ্রাম থেকে ফেরার পর বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। যেমন রাতে বাসায় হাঁটা চলার আওয়াজ পাওয়া যেত, হাড় চেবানোর আওয়াজ পাওয়া যেত, মাংস পচা দুর্গন্ধ পাওয়া যেত। ও হ্যাঁ, সব থেকে অবাক করা বিষয় ছিল যে ডিপ ফ্রিজ থেকে মাছ মাংস যেন উধাও হয়ে যেতে লাগলো। এসব বিষয়ে পাত্তা যদিও খুব একটা দিতাম না। হ্যাঁ,
দিতাম না, সেদিন রাতের আগ পর্যন্ত দিতাম না। কিন্তু সেদিন রাতে যা দেখলাম সেটা দেখে আমার আর সাকিবের আব্বার রুহ কেঁপে উঠেছিল। আমি সেদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আগে ভাগে উঠে নামাজে দাঁড়িয়ে যাই। হঠাৎ আমার নাকে কাঁচা মাংসের গন্ধ এসে লাগে। আমি নামাজ শেষ করে বাইরে বের হয়ে ডিপ ফ্রিজ চেক করি, কিন্তু তেমন কিছু পাই না। সাকিবের ওয়াশরুম ছিল ওর রুমের বাইরে। ওর ওয়াশরুমে আলো জ্বলছে, আমি দেখতে পেলাম। দরজা হালকা খোলা, আমি দেখলাম সাকিব অজু করছে। ও অজু করছে দেখে আমি চোখ সরিয়ে আবার নামাজ পড়তে চলে যাচ্ছিলাম। এমন সময় মনে হলো যে সাকিব কোনো পানি দিয়ে অজু করছে, কিন্তু সেই পানিটির রং লাল। ওয়াশরুমে গিয়ে আমি যা দেখলাম সেটি দেখে আমার শরীর ঠান্ডা হয়ে আসলো। সাকিব একটা বালতিতে কাঁচা মাংস রেখেছে, সেই মাংস থেকে বের হওয়া লাল রক্তের পানি অজুর মতো করে ব্যবহার করছে সাকিব। ও প্রথমে নিজের হাত ও কবজি 6 বার ধুলো, এরপর মুখে পানি দিল, চেহারা না ধুয়ে নিচে সেই পানি লাগালো, এরপর মাথায় পানি লাগালো, কিন্তু উল্টো করে, মানে অজু যেভাবে করে ঠিক সেইভাবে নয়। এরপর আমি সাকিবের বাবাকে রুমে এসে ডাকলাম আর ওনাকে সবকিছু খুলে বললাম। উনি আমাকে বললেন আমি নাকি ঘুমের ঘোরে ভুল দেখেছি। আমি তবুও ওনাকে আমার সাথে সাকিবের রুমে আসতে বললাম। আমরা সাকিবের রুমের কাছে এসে গেলাম দুইজনে। সাকিবের বাবাও কাঁচা মাংসের গন্ধ পাচ্ছিলেন নিজের ঘরে। একটু শব্দ করে তেলাওয়াত করছিল সাকিব, কিন্তু কি তেলাওয়াত করছিল বুঝতে পারছিলাম না। ওর ঘরের দরজা একটু খুলতেই আমরা যা দেখলাম সেটি বলতে গিয়ে এখনো আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। সাকিব কোনো একটি সূরা উল্টা করে পড়ছে। সাকিবের বাবা সাকিবকে সজোরে ধমক দিয়ে বললেন, সাকিব তুই কি করছিস? পাগল হয়ে গেছিস? থাম থাম বলছি। সাকিব নামাজ ছেড়ে দিল, আমাদের দিকে তাকিয়ে বলল, আব্বু আমি এমনি এমন করছিলাম, তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? সাকিবের বাবা জিজ্ঞেস করলেন, কি? সাকিব যা বলল তা শুনে আমাদের জ্ঞান হারানোর মতো অবস্থা। আগামী সেপ্টেম্বর মাসে তো কোরবানি, তাই না? গরু কেনা লাগবে না আব্বু? সাকিবের বাবা জিজ্ঞেস করলো, কেন গরু কেনা লাগবে না? সাকিব বলল, আমার গলায় ছুরি চালিয়ে দিও, আমাকে কোরবানি করবা, আমাকে, হ্যাঁ আমাকে কোরবানি, আমাকে কোরবানি আব্বা। সাকিবের মুখে সমস্ত কথা শুনে আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতেই দেখি সকাল হয়ে গেছে। সাকিবের আব্বু আমার পাশে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল। এরপর সাকিবের বাবা বললেন যে এরপর উনি সাকিবের কাছে গিয়ে ওকে সজোরে একটা চর মারলে সাকিব নাকি শান্ত হয়ে শুয়ে পড়ে। এরপর সাকিবের আব্বু ওর ঘর থেকে সব জিন রিলেটেড কিতাব সরিয়ে ফেলে। সাকিব আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতে লাগলো। ওকে ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো রোগ ধরা পড়ছিল না। সাকিবের বাবা এমন অবস্থায় গ্রামের বাড়িতে ফোন করে মুয়াজ্জিন সাহেবকে সব ঘটনা জানান। মুয়াজ্জিন হুজুর সাকিবকে গ্রামে নিয়ে আসার পরামর্শ দেন, কিন্তু সাকিবের শারীরিক অবস্থা খুব বেশি খারাপ থাকার ফলে আমরা তাকে গ্রামে নিয়ে যেতে পারিনি। চাচির এই কথাগুলো চাচি আমার আম্মুর সাথে শেয়ার করেছিলেন। এরপর 2015 সালের 24 অগস্ট বড় চাচা আমাদের বাসায় ফোন করে আমাদের জানান আগামীকাল ওনারা সাকিব ভাইকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন আর আমরা যেন ওনাদের সাথে যাই। অবশেষে 25 অগস্ট আমরা সাকিব ভাইকে নিয়ে গ্রামে যেতে সক্ষম হই। গ্রামের বাড়িতে যাবার পর আমরা জানতে পারি যে 25 তারিখ মুয়াজ্জিন সাহেব গ্রামে ছিলেন না। উনি কোনো এক কাজে পাশের গ্রামে গিয়েছেন। আগামীকাল উনি চলে আসবেন। এদিকে সাকিব ভাইকে দেখে নরমালি লাগছিল আমাদের। গ্রামের বাড়ির রাখাল 26 তারিখ সকালে গোয়াল থেকে 4টা বড় ষাঁড় গরু বের করে আনলেন খাবার খাওয়ানোর জন্য। সাকিব ভাই উঠোনে গিয়ে রাখালের সাথে কথা বলছিলেন। একটু পর আমি দেখলাম রাখাল উচ্চ স্বরে সাকিব ভাইকে বলছে, এই মিয়া কি কন, মাথা ঠিক আছে? তাদের কাছে বিচার দিমু কইলাম। আমি রাখালকে ধমক দিয়ে তার এরকম আচরণের কারণ জিজ্ঞেস করলাম। সে বলল যে সাকিব ভাই নাকি তাকে নানান ধরনের উল্টাপাল্টা কথা বলছেন। আমি জিজ্ঞেস করলাম, কি বলছেন উনি? সাকিব ভাই আমাকে রাখালের সাথে কথা বলতে দিলেন না। উনি আমাকে ধরে নিয়ে চলে যেতে লাগলেন। বলেন, ধুর বাদ দে, মূর্খ লোকেরা। আমি সাকিব ভাইয়ের সাথে চলে এলাম। একটু পর সাকিব ভাই খেতে বসলেন বাসায়। আমি বাসা থেকে বের হয়ে রাখালকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আসলে কি বলছিল? রাখাল বলল, সাকিব ভাই নাকি তাকে বলছিল গরুকে না খাইয়ে তাকে কেন খাওয়ানো হচ্ছে না। আসন্ন কোরবানি ঈদে ওনাকে নাকি কোরবানি করা হবে আর উনি নাকি প্রস্তুত। আমি রাখালকে বললাম যে ভাইয়া রসিক মানুষ, তাই মজা করেছে। রাখালকে আরো 7-5 বুঝিয়ে এলাম। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর মুয়াজ্জিন সাহেব এলেন গ্রামের বাড়িতে। মুয়াজ্জিন সাহেব একটি আসন তৈরি করলেন। আসনের মাঝখানে চালের বৃত্ত এঁকে সাকিব ভাইকে সেখানে বসানো হলো। সাকিব ভাই আসন দেখে কেমন যেন রেগে যাচ্ছিলেন। উনি কোনোভাবেই হুজুরের আসনে আসবেন না, কোনোভাবেই না। উনি জোর গলায় বলছিলেন, কোরবানির পশুর যত্ন নিস,
আর আমি কোরবানির পবিত্র এক প্রাণী, সর্বপ্রথম আদম সন্তান যাকে আল্লাহর রাস্তায় কোরবানি করা হবে, আমাকে সম্মান করো। হুজুর সাকিব ভাইয়ের পায়ে সজোরে বেত্রাঘাত করলেন। কোরবানির মতো পবিত্র কথা তুই মুখে আনবি না শয়তান, চুপ কর, এইখানে আমার সাথে কথা বল, কে তুই? সাকিব ভাইকে 4-5 জন তরুণ মিলে ধরে চালের বৃত্তের মাঝে বসালেন। হুজুর আগের বারের মতো একটি মুরগি বাঁশ ঝাড়ে নিয়ে জবাই করে আনলেন। মাটির পাত্রে পানি রেখে পানিতে দোয়া পড়ে দম করে মুরগির রক্তে ঢেলে দোয়া পড়লেন। ও গ্রামের রক্ষক, আল্লাহর রহমতে আল্লাহর উসিলায় আমাকে সাহায্য করেন, আসেন। ওনার এই কথা শুনে সাকিব ভাই সজোরে হেসে উঠে বললেন, রক্ষক? মুয়াজ্জিন, তুই আমার মতো করে বলতে পারবি সবকিছু? আমি তো তোর সম্পূর্ণ বংশের নাম জানি। হেমদাদ, তোর বাবার নাম উসমান, তার বাবার নাম সুলেমান, তার বাবার নাম আলী, তার বাবার নাম ইসমাইল, তার বাবার নাম কুদরত। আরো শুনবি। এবার তুই আমাকে বল আমি কে? মুয়াজ্জিন সাহেব ঢোক গিললেন। উনি একটু ভয় পেয়ে গিয়েছিলেন। সত্যি বলতে আমরাও ভয় পেয়ে গিয়েছিলাম সেই মুহূর্তে। হুজুর মনে মনে দোয়া পড়তে লাগলেন। দোয়া পড়ে সাকিব ভাইয়ের ওপরে পড়া পানি ছিটিয়ে দিয়ে উনি জিজ্ঞেস করলেন যে কেন এসেছে। এই কথা বলার সাথে সাথে বাড়ির চালের ওপর থেকে একটা গাছের ডাল এসে হুজুরের হাতের ওপরে পড়ল। হুজুর প্রচন্ড ব্যথায় কোঁকাচ্ছিলেন। এদিকে গাছের ডাল পড়ার কারণে চালের বৃত্তের চাল একদিকে সরে গিয়েছিল। সাকিব ভাই আসন থেকে উঠে হুজুরের গলা টিপে ধরেন। এমন সময় জবাই করা মুরগিটি উড়াল দিয়ে বাঁশঝাড়ের ভেতরে চলে যায়। বাঁশঝাড় থেকে লাল দুটি চোখ দেখা যাচ্ছিল। সাকিব ভাই নড়ে চড়ে বসল, ভয়ে সে ঢোক গিলতে লাগলো। বাঁশঝাড় থেকে হাড় খাওয়ার কটমট শব্দ আসছিল। হুজুর নিজেকে সামলে নিলেন। দূর থেকে 5 থেকে 7 জন মুসাফির এলেন কোত্থেকে যেন। ওনারা হুজুরের পাশে এসে দুটি লাইন করে দাঁড়ালেন। হঠাৎ হাড় খাবার শব্দ থেমে গেল। মুসাফিরদের 2 লাইনের মাঝখান থেকে সেই লাল চোখা কালো বিড়াল আস্তে আস্তে এসে বসল মুয়াজ্জিন সাহেবের পাশে। সাকিব ভাই এবার একদম চুপ। হঠাৎ একটা বিদ্যুৎ চমকানিতে আমাদের চোখ যেন ঝলসে গেল। চোখ খুলে দেখি মুসাফিরেরা আর বিড়ালটি কোথাও কেউ নেই। এবার সাকিব ভাইয়ের দিকে তাকিয়ে মনে হলো কেউ যেন ওনার হাত পা এমন ভাবে ধরে রেখেছে যেন উনি নড়তেই পারছেন না। মুয়াজ্জিন সাহেব প্রশ্ন করলেন সাকিব ভাইয়ের শরীরে কে আর কেন এসেছে। সাকিব ভাইকে দেখে মনে হলো ওনার হাত পা এবার ছেড়ে দেয়া হয়েছে। গভীর এবং ভারী গলায় উনি বললেন, আসসালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, আমি ইয়াসিন। আপনার দাদা যাকে মুক্ত করেছিলেন, আপনি ভাগ্যবান যে আপনার দাদা অনেক ভালো মানুষ ছিলেন আর আপনি ওনার বংশধর, নইলে আমাকে ডাকার অপরাধে আমি আপনার প্রাণ নিতে পারতাম। যাই হোক, এই ছেলের শরীরে সুকুমার বসবাস। এই ছেলে আপনাদের মিথ্যা বলেছে। ছেলেটা পরহেজগার, কিন্তু ছোট্ট একটা মিথ্যা বলার কারণে আজ তার এই পরিণতি। সেদিন রাতের কিছু তার মনে নেই, এই কথা মিথ্যা। আমি ওর শরীর থেকে যাবার পর ওকে জিজ্ঞেস করবেন, তার সত্যিটা জেনে নেবেন। আর সুকুমা, ওকে আমি সরাসরি আটকাতে পারবো না, কারণ আমি এই গ্রামের হেফাজতের দায়িত্বে আছি। এই ছেলে গ্রামের বাইরের মানুষ আর সে নিজের কর্মফল ভোগ করছে। সেদিন সে যদি সত্যি কথা বলতো আমি তাকে সাহায্য করতে পারতাম, কিন্তু এখন সুকুমা তার কলিজা ফুসফুস নষ্ট করে দিয়েছে। ও আর বাঁচবে না। আর সুকুমা পবিত্র দিনে বলি দেওয়ার মাধ্যমে নিজের শক্তি পুনরুদ্ধার করার রাস্তা খুঁজে পেয়েছে বলে মনে হচ্ছে। এই কারণেই কোরবানি ঈদের মতো পবিত্র দিনে এই ছেলের বলি দিতে চাইছে। আমি সুকুমাকে নিয়ে যেতে পারি, কিন্তু তাতেও কোনো লাভ হবে না। তবু আমি সুকুমাকে নিয়ে যাচ্ছি। সুস্থ করার মালিক আল্লাহ, আমি নই। আমাকে ক্ষমা করবেন। আমি আসি। আসসালামু আলাইকুম। এই কথা বলে ইয়াসিন চলে যাওয়ার আগে আমি ওনাকে বলি, ইয়াসিন সাহেব অপেক্ষা করুন, সুকুমাকে আমাকে বলুন। ইয়াসিন সাহেব আমার দিকে তাকিয়ে বলেন, সুকুমা অনেক প্রাচীন শয়তান, যাকে এই গ্রামের একজন কালো জাদুকর আহ্বান করেছিল নিজের এক চোখ বিসর্জন দিয়ে। কিন্তু তার কালো জাদুর কথা গ্রামবাসী জেনে যাবার ফলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। মেরে ফেলার পর তার লাশ মাটিতে পুঁতে দেয়া হয়। তার এক চোখ মৃত্যুর পর বন্ধ হচ্ছিল না, তাই গ্রামবাসী তার চোখের ওপর পেরেক মেরে মাটিতে পুঁতে ফেলে কবরস্থানের বাইরে শেষ প্রান্তে। আমি আসি। আল্লাহ হাফেজ। ইয়াসিন সাহেব সুকুমাকে সাকিব ভাইয়ের শরীর থেকে নিয়ে চলে গেলেন। সাকিব ভাইয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করি আমরা। ওনার জ্ঞান ফিরলে আমরা সেদিন রাতের আসল কাহিনী জিজ্ঞেস করলে উনি জানান যে ওনার এক বন্ধু নাকি কবরের আজাব বা কবরের সওয়াল জবাবের কথা বিলিভ করতো না। তাকে ভুল প্রমাণ করতেই নাকি সেদিন রাতে সাকিব ভাই কবরস্থানে যান ক্যামেরা নিয়ে ভিডিও করতে। কিন্তু সেখানে গিয়ে একটি কবর প্রায় অর্ধেক খোঁড়ার পর উনি লালসার শিকার হন। উনি দেখেন খুব সুন্দর সাজ পোশাক গায়ে এক মহিলা তার দিকে তাকিয়ে আছে। উনি
মহিলাকে জিজ্ঞেস করলেন মহিলাটি কে। মহিলাটি উত্তর দিল তার নাম সুকুমা, এই গ্রাম প্রধানের মেয়ে, যা ছিল আসলে মিথ্যা। সাকিব ভাইকে এত রাতে কবরস্থানে আসতে দেখে সে নাকি এখানে এসেছে। এরপর সুকুমা সাকিব ভাইকে কবর খোঁড়ার কারণ জিজ্ঞেস করলে সাকিব ভাই ওনাকে তা জানান। এরপর সুকুমা তাকে বলেন শেষ প্রান্তের একটা কবর খুঁড়লে নাকি সাকিব ভাই ওনার দরকারি এভিডেন্স পেয়ে যাবেন। কিন্তু সাকিব ভাই যখন সুকুমার ধোকায় পড়ে কবর খুঁড়তে যাচ্ছিলেন তখনই নাকি উনি দেখলেন যে একটি কালো বেড়াল ওনার পথ রোধ করে দাঁড়িয়ে আছে। এসব নাকি ওনার আর কিছু মনে নেই। এই ঘটনার পর আমরা সাকিব ভাইকে নিয়ে শহরে চলে আসি। ওনার শারীরিক অবস্থার অবনতি হয়, ডাক্তারের অবজারভেশনে রাখা হয়। কোরবানির ঈদ চলে আসে। আল্লাহর নামে কোরবানি দিলে আল্লাহ হয়তো রহম করবেন ভেবে বড় চাচা কোরবানি দেওয়ার নিয়ত করলেন। কোরবানি ঈদের 2 দিন আগে রাতে আমার চাচা আমার আব্বুকে ফোন করলেন। ফোন করে উনি যা বলেন তা কিছুটা এরকম: আগামী পরশু কোরবানির ঈদ, তাই আগামীকাল গরু কিনতে যাব বিধায় আজ একটু আগেই শুতে চেয়েছিলাম, কিন্তু কাজ করতে করতেই দেরি হয়ে গেল। শেষবার ঘড়ি দেখছিলাম রাত 12:40। ঘুমের মাঝে হঠাৎ সাকিবের গলার আওয়াজ ভেসে আসে আমার কানে। ফিস ফিস করে কথা বলছে সে, আপু আপু আমাকে কোরবানি দাও। এরপর চাচা নাকি বিছানা থেকে উঠে সাকিব ভাইয়ের রুমে গিয়ে ওনাকে দেখে এসেছিলেন। উনি ঘুমাচ্ছিলেন তখন, বেচারা শুকিয়ে যেন একদম কঙ্কাল হয়ে গিয়েছে। কোরবানি ঈদ এসে গেছে, আল্লাহর নামে কোরবানি হয়। সাকিব ভাই কোরবানি ঈদে সামিল হয়েছিলেন শরীরের এই অবস্থা নিয়েও, কিন্তু ওনার আর শেষ রক্ষা হয়নি। গত 23 নভেম্বর 2015 উনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র ক্লাস 9-এ পড়ে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তার বেড়ে ওঠা। তার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথেই গ্রামের বুক চিরে বয়ে চলেছে বিশাল যমুনা নদী। ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছেলে সে। পাড়ার ছেলেদের সাথে দুরন্তপনার চেয়ে বাবার সাথে সাংসারিক কাজে সহযোগিতা করে বেশি। এই জন্য খুব আড্ডা দেয়া বা বাইরে যাওয়া হয় না তার নিয়মিত অভ্যেস সন্ধ্যার সময়ে হারিকেন মুছে নিয়ে পাশে রেখে পড়তে বসা, কারণ সে সময় সন্ধ্যার পরই কারেন্ট যাওয়ার এক উৎসব চলে। তাই সব গুছিয়ে নিয়ে পড়তে বসে সে। এমনি একদিন বাইরের উঠোনে বসে তার মা রান্না করছে আর সে হারিকেনের আলোতে তার নিয়মিত পড়ালেখা করছে। চারিদিক তার নিস্তব্ধতা। হঠাৎ অন্ধকার ফুরে দূর থেকে ভেসে আসছে নিড়ে উড়ে যাওয়া বকের পালের ডাক। ঠিক এমন সময় হাসিবের পেছনে থাকা জানলাটা এক ধাক্কায় খুলে গেল হুট করে। চমকে উঠে পেছনে তাকালো সে। জানালার কাঠের পাল্লা দুটো তখনও ক্যাঁচ ক্যাঁচ করে তুলছে। জানালার পর্দাগুলো একদম স্থির, বাইরে কোথাও বাতাসের লেশ মাত্র নেই। অথচ এভাবে কাঠের ভারী পাল্লা দুটো খুলে গেল। হাসিব ভাবছে উঠে যাবে কিনা। এরপরেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলো সে। রুমের মাঝে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ভরে উঠেছে। গা ছমছম করে উঠল হাসিবের। এক দৌড়ে বাইরে এসে মায়ের কাছে বসল সে। সেদিনে সেই ব্যাপারটাই ভুলে যেত হাসিব যদি তার অন্য একটা সমস্যা দেখা না দিত। ইদানিং হাসিবের ঘুমের মাঝে বেশ অদ্ভুত রকমের একটা অনুভূতি হয়। মনে হয় জানালার পাশে দাঁড়িয়ে কেউ তাকে দেখছে। এটা ঠিক স্বপ্নের নাকি আঁতো জেগে থাকার কারণে হচ্ছে অনুভূতিটা হাসিব বুঝতে পারে না, কিন্তু কেউ যে তাকে দেখছে এটা সে ভালো করে উপলব্ধি করতে পারে। এর কিছুদিন পর থেকে মনে হয় তাকে ঘুমের মাঝে কি যেন ডাকছে। জানালার পাশ থেকে ভেসে আসছে ক্ষীণ একটা মেয়েলি কণ্ঠ। কি মধুর সেই ডাক! হাসিব, হাসিব, হ্যাঁ হাসিব, বাইরে এসো। হাসিব, হাসিব, এই হাসিব, বাইরে এসো। এরপরে আর কোনো কথা নেই। অন্ধকার থেকে এই ডাক ভেসে আসে, আবার অন্ধকারেই মিলিয়ে যায়। প্রায় 3 দিন পরে গভীর রাতে হঠাৎ হাসিব তার কাঁধে একটা শক্ত হাতের ঝটকানি অনুভব করে। ধর্মড়িয়ে পিছনে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে কাঁধে হাত দিয়ে, আর হাসিব নিজে দাঁড়িয়ে আছে তাদের উঠোন পেরিয়ে মেঠো পথের ঠিক মাঝে। হাসিব কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এমন পরিবেশের কারণে। তার বাবা তাকে প্রশ্ন করে, তুমি এত রাতে এখানে কি করছো?
আমি বাইরে বের হয়েছিলাম, দেখি উঠোনের সামনে কেউ দাঁড়িয়ে। আমি কত ডাকলাম, কে, কিন্তু কোনো উত্তর নেই। কাছে এসে দেখলাম তুমি। তোমাকে ডাকলাম, তাও কোনো উত্তর নেই। সামনে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন দেখছো, হাত দিয়ে ধাক্কা দিলাম পরে। হাসিব তার বাবাকে বিস্তারিত কিছু বলল না। বলল, রাতে ঘুম আসছিল না, তাই বেরিয়েছিলাম, কিন্তু তুমি যে দেখেছো তা তো খেয়াল করিনি। অথচ হাসিব নিজেও বুঝতে পারছে না এখানে সে কি করে আসলো। মনের মাঝে অনেক প্রশ্ন নিয়ে আবার শুয়ে পড়ল হাসিব। কোনোভাবেই, কোনো যুক্তিতেই মিলাতে পারছে না কিছু। এত রাতে কেন, কিভাবে সে রাস্তায় চলে এলো? এভাবে কেটে গেল আরো কিছুদিন। এর মাঝে রাতে সেই ডাক হাসিব মাঝে মাঝে শুনতে পেত। গভীর রাতে আবার সেই কণ্ঠ একদিন ভেসে আসলো হাসিবের কানে। বাইরে তখন ঘন কালো অন্ধকার। হাসিব বিছানা থেকে উঠে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো। হাসিব দরজা খুলে বের হতে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলো। বাইরে এখন ঘন অন্ধকার থাকার বদলে মনে হচ্ছে চারপাশে ভোরের আভা ফুটে উঠেছে। তার থেকে কিছু সামনেই একটা নারী অবয়ব দাঁড়িয়ে, কিন্তু সে উল্টো করে দাঁড়ানো। একরাশ মেঘ কালো চুল তার বাতাসে উঠছে। সেই পরিচিত মিষ্টি গন্ধটা ভেসে আসছে অবয়বের দিক থেকে। হাসিব মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে হাঁটা দেয় সেই নারী অবয়বের দিকে। হাসিব হেঁটে যাচ্ছে, আর সেই মেয়েও হেঁটে যাচ্ছে। কোনো মতেই যেন দূরত্ব কমছে না। হাসিব এক পর্যায়ে এক দৌড় দেয় মেয়েটির দিকে, কিন্তু তবুও যেন এই দূরত্ব কমবার নয়। হাসিব যখন দৌড়ে তাদের গ্রামের বাড়িগুলো পার করে ফসলের মাঠের মেঠো পথ ধরেছে, ঠিক তখনই খেয়াল করলো সামনে আর সেই অবয়বটি নেই। চারপাশ যেন মুহূর্তে বদলে গেল। ঘন কালো রাতের অন্ধকার যেন ঘিরে ফেললো তাকে। না, এত অন্ধকারও না। হঠাৎ আলো থেকে অন্ধকার হওয়াতে একেবারে সবকিছু মিশমিশে কালো হয়ে গিয়েছিল। একটু দাঁড়াতেই চোখ সয়ে এলো অন্ধকারে। আবছা সব দেখা যাচ্ছে ক্ষীণ একটা আভায়। দূর থেকে ঘোলা হয়ে কাছে গেলে তা স্পষ্ট দেখা যাচ্ছে। কানে জ্বালা ধরানো ঝিঁঝি পোকার ডাক ভেসে আসতে লাগলো ফসলের মাঠ থেকে। এবার হাসিব ভয় পেতে শুরু করলো। এত গভীর রাতে বাড়ি থেকে এত দূরে কি করে? সে তো বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল। ঘোর ভাঙতেই তার অবয়বের ডাকের কথা মনে পড়ল। গ্রামে বলে, নিশীথে ডাকিলে বাইরে যেতে নেই। ভয়ে ভয়ে বাড়ির দিকে হাঁটা দেয় হাসিব। ফসলের জমির পাশের মেঠোপথ থেকে গ্রামের বড় মেঠোপথে উঠেই হাসিব দেখে দূরে একটা সাদা কিছু পড়ে আছে। রাস্তায় যে দিকটায় এমন সাদা কিছু দেখা যাচ্ছে, সেখানে এক পাশে বিশাল ফসলের ক্ষেত, আর অন্য পাশে ছোট দুইটা মজা ডোবা, আর সেই ডোবার পাশে সারি সারি কলা গাছ। হাসিব ভাবল, রাতের আলো আধারে কলা গাছ এমনভাবে প্রায়শই দেখা যায় গ্রামের পথে। এমন অনেক আগেও হয়েছে। ভয় পেয়ে কাছে গিয়ে দেখেছে কলা গাছ পড়ে আছে রাস্তায়। তার মাঝে আছে একটা ভয় ঢুকেছে ভেতরে। সুতরাং এটা স্বাভাবিক। নিজেকে অভয় দিয়ে হাঁটতে শুরু করে হাসিব। আস্তে আস্তে সামনে এগোতেই সাদা জিনিসটা ধরা দিচ্ছে তার দৃষ্টিতে, আর তাতেই যেন ভয় আরো বেড়ে যাচ্ছে তার কাছে। কাছে যেতে যেন চকচক করে উঠল সাদা বস্তুটি। আবছা অন্ধকারেও সাদা যেন চোখে ছুঁয়ে এসেছে। একটা নতুন বাঁশের চাটাইয়ের ওপর কাফন করা একটা লাশ শোয়ানো। ভয়ে হাসিবের পা যেন থেমে গেছে। তার মনে হলো পা থেকে মাথা পর্যন্ত সব একসাথে থেমে গেছে। শরীরের সমস্ত লোমগুলো যেন ভয়ে দাঁড়িয়ে গেছে। তার মনে হচ্ছে যেন শরীরের শিরা উপশিরা দিয়ে ঠান্ডা বরফের স্রোত বয়ে চলেছে। তার মনে হলো কেউ যেন কোথা থেকে আর চোখে তাকে দেখছে এবং দৃষ্টি দিয়ে গিলে ফেলছে তাকে। সময় আর যাচ্ছিল না, থেমে গেছে। মনে হচ্ছে কত ঘন্টা ধরে এই পাথরের মতো দাঁড়িয়ে আছে সে। এমন সময় হঠাৎ মনে হলো যেন মানুষের আওয়াজ শুনল সে। শরীরে যেন হঠাৎ বিদ্যুৎ খেলে গেল। সে কান খাড়া করে খুঁজছে সেই শব্দের উৎস। হঠাৎ দেখে পাশে অন্ধকার ফুঁড়ে একটা লোক বেরিয়ে আসলো তার দিকে। না, এই লোককে তার গ্রামে তো সে কখনো আগে দেখেনি। লোকটি তার দিকে এগিয়ে আসে। এসেই অনেক গম্ভীর, বেশ রাশভারী কণ্ঠে বলে, তোমাদের গ্রামে কবরস্থানটা কোন দিকে বলতে পারবে? এই কণ্ঠেই যেন লুকিয়ে আছে রাজ্যের ভয়। হাসিব তখন ভয়ে কাঁপছে, তার সারা শরীর ঘেমে যাচ্ছে। সে ভয়ে ভয়ে বলল, এই মাঠ পেরিয়ে সামনে একটা জঙ্গল আছে, সেই পাট পার হলেই বাঁশঝাড় পড়বে, সেটাতেই আমাদের গ্রামের কবরস্থান। লোকটি হাসিবকে বলল, তুমিও চলো আমার সাথে, এই লাশটাকে কবর দিতে হবে।
তুমি আমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে, দেখিয়ে দেবে? হাসিব তখন বলল, আমি গ্রামে যাই, আরো কিছু লোকজন নিয়ে আসি। এই পথে কবরস্থানে প্রচুর শেয়ালের দল, আর এই লাশের খাটিয়া নেয়ার জন্য তো মানুষ দরকার। লোকটি রাগান্বিত হয়ে হাসিবের দিকে তাকাতেই দেখল চোখ দিয়ে যেন রাগে আগুনের হলকা বের হচ্ছে। আর কথা বলার মতো সাহস নেই হাসিবের। লোকটি যেদিক থেকে বের হয়ে এসেছিল সেই দিকে আরো দুজন লোক বেরিয়ে আসলো। তাদের চোখও মনে হচ্ছে লাল রক্তবর্ণ। ভয়ে তাদের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বারবার মনে হচ্ছে এই বুঝি জ্ঞান হারিয়ে ফেললেই বেঁচে যায় তারা। এটা কি কোনো স্বপ্ন নাকি বাস্তব, নাকি স্বপ্ন আর বাস্তবের মাঝে আটকে যাওয়া, বুঝতে পারে না হাসিব। লোকটি হাসিবকে লাশের দিকটা দেখিয়ে বলল, এই খাটিয়ার এক পাশটা ধরে আমাদের সাথে কাঁধে নাও। হাসিব ভয়ে ভয়ে এগিয়ে গেল লাশটির দিকে। সে পেছনের বাম পাশের মাথাটা ধরে তাদের তিনজনের সাথে কাঁধে তুলে নিল খাটিয়াটি। বাঁশ দিয়ে বানানো একটা খাটিয়া, তার চারপাশে কোনো বাউন্ডারি নেই। কাঁধে নিতেই ভেসে এলো একটা তীব্র মিষ্টি গন্ধ। এই গন্ধ তার খুব পরিচিত, ঘরে মাঝে মাঝে ভেসে আসতো এই গন্ধ। আজ মেয়েটার পেছনে আসার সময়ও ঠিক এমনই গন্ধ তার নাকে এসেছে। তবে কি তার সাথে পরিকল্পিতভাবে কিছু হচ্ছে? ভয়ে ভয়ে লাশ কাঁধে নিয়ে পা চালাতে থাকে হাসিব। লাশের ওজন বেশ স্বাভাবিক মনে হচ্ছে। বাইরের কালো অন্ধকার ফুঁড়ে তাদের গ্রামের মেঠোপথ থেকে ফসলের সেই ছোট মেঠোপথে নামল সে। চারপাশে ঝিঝি পোকার ডাক, আর তার থেকে একটা ঠান্ডা বাতাস এসে লাগছে হাসিবের মুখে। লোক তিনজন নিজের মাঝে কি সব যেন কথা বলছে, চেষ্টা করেও যেন কিছু বুঝতে পারছে না হাসিব। তারা যখন ফসলের মাঠ পার করে ঠিক তখন মনে হলো হাসিবের পিছনে কিছু একটা আসছে। একটা ঘড় ঘড় শব্দ আসছে পেছন থেকে। হাসিবের যেন শরীর ঘামতে শুরু করেছে। তার মনে হচ্ছে আজ আর তার কোনো নিস্তার নেই। সে ভাবছে কি থেকে কি হয়ে গেল। আমি যে এভাবে মারা যাব তা কি কখনো কেউ জানবে? আর কি দেখতে পাবো মানুষের মুখগুলোকে? তখনই ঠিক গড় গড় সেই শব্দটা আরো বেশি ভেসে আসতে লাগলো পেছন থেকে। মনে হচ্ছে পেছনে একটা কুকুর আসছে তাদের। হাসিব পেছনে ফিরে দেখতে যাবে, ঠিক তখনই হাসিবের পাশে থাকা লোকটা বলে উঠল, ভুলেও পেছনে তাকাবে না, চুপ করে সোজা তাকিয়ে হেঁটে আসো, পেছনে না তাকালেই তোমার ভালো। ফসলের মাঠ পার করে তারা জঙ্গলের মাঝে উঠে এসেছে। পেছনের সেই শব্দ বা অনুভূতি কিছুই নেই। জঙ্গলের মাঝে ছোট ছোট জঙ্গলি লতাপাতায় পেঁচে যাচ্ছে হাসিবের পা, তাই দ্রুত হাঁটতে পারছে না সে। এরই মাঝেই দূর থেকে ভেসে আসলো একটা ক্ষীণ শব্দ। কোথাও দূরে একটা শেয়াল আর্তনাদ করে উঠল করুণ সুরে। ভয়ে আবার যেন শরীর ঠান্ডা বরফ হয়ে এলো হাসিবের। পায়ের নিচে জঙ্গলের শুকনো ডালপালা ভাঙার মর্মর মটমট মৃদু শব্দ, আর দূরে থেকে ডেকে ওঠা শেয়ালের করুণ ডাকে যেন ভয় জেঁকে ধরেছে তাকে। কেমন একটা ঘোর পরিবেশ তৈরি করেছে চারপাশ। শেয়ালের করুণ ডাক সেই দূরে মিলিয়ে যেতেই মনে হয় হাসিবের খুব কাছে থেকে ডেকে উঠল একটা শেয়াল। তারপর এপাশ ওপাশ মিলিয়ে বেশ কিছু শেয়াল ডেকে উঠল একসাথে। হাসিবের ভয়ে তখন দেহ যেন রক্তশূন্য। নিজের হৃৎপিণ্ডের শব্দ নিজের কানেই সে শুনতে পাচ্ছে। সামনে থেকে একজন লোক বলে উঠল, ভয় পেও না, আশেপাশে আমাদের লোক আছে, তোমার কিছুই হবে না, লাশ দাফন করা হয়ে গেলে তুমি চলে যাবে। জঙ্গল পার করে তারা যখন বাঁশঝাড়ের মধ্যে ঢুকছে তখন শেয়ালের ডাক কমে এসেছে। চারপাশে যে আরো মানুষ আছে এটা তখন খেয়াল করলো হাসিব। তার আশেপাশে আরো অনেক এমন অচেনা লোক দেখতে পেল সে। তারা সবাই লাশের পিছে পিছে আর পাশে হেঁটে আসছে। হাসিবরা তখন লাশ নিয়ে কবরস্থানে পৌঁছে গেল। খেয়াল করলো গ্রামের অনেকের কবরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। এই তো কদিন আগে পাশের বাড়ির এক চাচার কবর দিয়েছিল এখানে। হাসিবও এসেছিল কবর দিতে। কবরের পাশের বাঁশের বেড়া তখনও নতুন। ঠিক তখন পিছন থেকে একজন বয়স্ক লোক এগিয়ে আসলো। লাশের খাটিয়াটা এনে মাটিতে রাখতেই সেই লোক হাসিবের দিকে এগিয়ে এসে বলল, তুমি আমাদের একটা কবর খুঁড়ে দাও। ভয়ে ভয়ে হাসিব জানালো জীবনে সে কোনোদিন কবর খোঁড়েনি, জানিও না কিভাবে খুঁড়তে হয়। লোকটি তাকে অভয় দিয়ে বলল, আমাদের দুজন লোক তোমাদের সাথে কাজ করবে। লোকটার কথার মাঝে কোনো রাগ নেই, কেমন একটা সুন্দর কোমলতার ছাপ আছে কথায়। তার গ্রামে এমন অদ্ভুত এত ভালো লোক সে আগে কখনো দেখেনি। ভয় কিছুটা কেটে গেল তার। পাশে একটা কোদাল আর খন্তা রাখা। হাসিব সহ আরো দুজন কবর খোঁড়ার কাজে লেগে গেল। মানুষগুলো একটু পর জটলা করে দাঁড়িয়ে গল্প করছে, কিন্তু তারা ঠিক কি ভাষায় কথা বলছে তার কিছুই বুঝতে পারছে না হাসিব।
কেমন একটা অস্পষ্ট লাগছে তার কাছে। সাথে থাকা দুজনের মুখেও কোনো কথা নেই, তারা এক মনে কাজ করে যাচ্ছে হাসিবের সাথে। কবর খোঁড়া শেষ, সেই বৃদ্ধ লোকটা এগিয়ে আসলো কবরের দিকে। তারপর হাসিবকে ওপরে উঠতে বলল কবর থেকে। হাসিব উঠে আসলে দূরে একটা পানির পাত্র দেখিয়ে বলল, ওখানে যে নামাজের জন্য উঁচু করে নাও, জানাজা করতে হবে এখন। হাসিব পানির পাত্রের কাছে গিয়ে দেখল অনেক পুরনো একটা পিতলের বদনা, কিন্তু তা ব্যবহারের কারণে বেশ চকচক করছে। উঁচু করে সে হাসিব দেখল সবাই নামাজের জন্য কাতার বেঁধে লাইনে দাঁড়িয়েছে। হাসিব একটা কাতারে দাঁড়াবে ঠিক তখন বৃদ্ধ লোকটি তার দিকে এগিয়ে এসে বলল, নামাজ শেষ করে তুমি এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা চলে যাবে তোমার বাড়ির দিকে। ভুলেও পেছনে তাকাবে না। যদি পেছনে তাকাও তোমার অনেক বড় ক্ষতি হবে। তোমার সাথে আমাদের আবার কোনোদিন হয়তো দেখা হবে। হাসিব দাঁড়িয়ে যায় পেছনে নামাজের কাতারে। নামাজে সালাম ফেরানোর সাথে সাথে হাসিব পেছনে ফিরে তার গ্রামের দিকে হাঁটতে শুরু করে। পেছন থেকে তখনও ভেসে আসছে সেই অস্ফুট স্বরে অচেনা অজানা ভাষার কথোপকথন। হাসিব জঙ্গল পার করে মাঠের সেই রাস্তা ধরে দিয়ে দৌড়। চারপাশে তখন ভোরের আলো ফুটছে, শরীর ক্লান্ত হয়ে এসছে, যেন নুয়ে পড়তে চায়। এক দৌড়ে চলে আসলো তার ঘরে, বিছানায় এসে এলিয়ে দিল শরীর। পরদিন তার ঘুম ভাঙলে তখন সে দেখল শরীরে প্রচন্ড ব্যথা আর জ্বর। মাথার কাছে বসে আছে তার মা। হাসিব ভাবে পুরো ব্যাপারটাই হয়তো স্বপ্নে, কিন্তু তার শার্টে তখনও লেগে আছে ছোপ ছোপ কাঁচামাটি, যা কাল কবর খোঁড়ার সময় লেগেছিল। তবে কি রাতের ঘটনাটা পুরোটাই সত্য? এটা তাহলে তার স্বপ্ন নয়? সে পুরো ঘটনাটা তার বাবা মাকে বলল। তার বাবা পাশের গ্রাম থেকে একজন হুজুরকে ডেকে নিয়ে আসলেন। হুজুর এসে তাকে একটা তাবিজ দিয়ে বলল 6 মাস এটা কোনোভাবেই শরীর থেকে না খুলতে, আর রাতে যেই আসুক না কেন কোনোভাবেই বাইরে না যেতে। হাসিব পরদিন তাদের সেই কবরস্থানে তার এক বন্ধুকে নিয়ে যায়, কিন্তু সে যেখানে কবর খুঁড়েছিল সেখানে কিছুই নেই। মনে হচ্ছে কিছুই করা হয়নি। কাল রাতে কারো পাই পড়েনি কবরস্থানে। এভাবে কেটে যায় বেশ কয়েক মাস। শুধু মনে হতে থাকে হাসিবের বৃদ্ধ লোকটির কথা। লোকটি বলেছিল আবার দেখা হবে। তাহলে সেই দেখা ঠিক কিভাবে আর কবে হবে? এভাবেই কেটে যায় বেশ কিছু মাস। ব্যাপারটা আস্তে আস্তে ভুলে যায় হাসিব। রাতের সেই ডাক, মিষ্টি গন্ধটা আর পায় না। সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। গ্রামে তখন নেমে এসেছে শীত। শীতের আমেজে যমুনা নদীর পানি শুকিয়ে গেছে বেশ অনেকটাই। বালুর চড়া জেগে উঠেছে মাঝে মাঝে। বিশাল এই খরস্রোতা নদী যেন রূপ নিয়েছে ছোট খালে। পানিতে আর কোনো প্রকার স্রোত নেই। হাসিবদের কিছু জমি যমুনা নদীর দখলে এবং যমুনা নদী গ্রাস করে নিয়ে গেছে। সেগুলো চর আকারে জেগে উঠেছে শীতের শুরুতে। সেই চরে হাসিবের বাবা কয়েক বিঘা বালু জমিতে ভুট্টার চাষাবাদ করেছেন। হাসিব প্রায়শই তার বাবার সাথে সেই ভুট্টার জমিতে গিয়ে কাজ করে। তাদের বাড়ি থেকে বের হয়ে নদী পার হয়ে ভুট্টার জমিতে যেতে হয়। নদীতে এখন পানি খুব অল্প, তবে হেঁটে পার হবার মতো অবস্থা নেই। ঘাটে একটা নৌকা বাঁধা আছে, সেটাতে করে পার হতে হয় এবং ওপারে চড়ায় নামতে হয়। আর এই খালের মতো হয়ে যাওয়া নদী দিয়ে 5 মিনিট দক্ষিণ দিকে নৌকা চালালে মেইন যে নদী সেখানে যাওয়া যায়। সেই নদীতে পানি বেশ ভালোই, আর স্রোতের টানও আছে মোটামুটি। রাতে খাবার খেতে বসে হাসিবের বাবা হাসিবকে জানায় কাল ভোরে নদী পার হয়ে ভুট্টার জমিতে যেতে হবে। ভোর থেকেই ভুট্টার জমিতে পানি দিতে হবে মেশিন দিয়ে। একদম দেরি করা যাবে না। একে তো বালি মাটি, তার উপরে অনেক জমি। দেরি করলে পানি নিতে পারবো না। এদিকে অনেকের জমি আছে, একবার কেউ পানি নেওয়া শুরু করলে সময় অনেক নষ্ট হবে। কিন্তু হাসিবের বাবার ঠান্ডা লেগে জ্বর এসেছে, তাই তিনি ছেলেকে বললেন, তুই কাল খুব ভোরে আলো ফোটার সাথে সাথে বের হয়ে যাবি। ঘাটে আমাদের নৌকা বাঁধা আছে, সেই নৌকাতে করে পার হয়ে যাবি। যার মেশিন তাকে বলা আছে তুই ভোরবেলায় আসবি, এটা সে জানে। হাসিব বাবাকে হ্যাঁ সূচক মাথা নেড়ে ভাত খেতে থাকে। বাবা বলে, তুই ভোরে গিয়ে পানি দেওয়া শুরু কর, একটু বেলা হলে তারপরে আমি যাব, ততক্ষণে তুই পানি দিবি। অনেকটাই অবশ্য পানি দেওয়া হয়ে যাবে ততক্ষণে। হাসিব মুখে মুখে হ্যাঁ বলে এবং সেদিন রাতে সে তাড়াতাড়ি শুয়ে পড়ে। হাসিবের ভোরে ঘুম ভাঙে এবং জানালার পাশে থাকা একটা গাছের ডালে বসা পাখির কিচিরমিচির শব্দে তার ঘুমটা ভেঙেছিল। ঘুম থেকে উঠে ভোরের আভা ফুটতে শুরু করেছে চারপাশে। অন্ধকারাচ্ছন্ন ভাবটি তখনও কাটেনি। কুয়াশা পড়েছে, আশেপাশে মাত্র কয়েক হাতের বেশি জায়গা দেখা যাচ্ছে না, অর্থাৎ ভিজিবিলিটি অনেক কমে গেছে। বাইরে অসম্ভব ঠান্ডা। হাসিব হাত মুখে পানি দিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। শীতের এই ভোরে গ্রামের প্রায় সবাই ঘুমিয়ে থাকে। আশেপাশের কুয়াশার আড়ালে থাকা গাছ থেকে মাঝে মাঝে ভেসে আসে পাখির ডাক, আর
তাদের ডানা ঝাপটানোর শব্দ। গ্রামের মেঠোপথ শেষ করে হাসিব তখন নদীর ঘাটে এসে দাঁড়ালো। যখন নদীর ঘাটে এসে দাঁড়ালো তখন আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই। আস্তে আস্তে নেমে গেল নৌকার দিকে। নদী এলাকায় ছোট থেকে বেড়ে ওঠা, তাই নৌকা চালানো বেশ ভালোই শিখেছিল হাসিব। এইসব ঘাটে সাধারণত মাঝি থাকে না। গ্রামের প্রায় অনেকেরই নিজস্ব নৌকা আছে। হাসিব হেঁটে ঘাটে নামে এবং নৌকা বাঁধার জায়গায় নেমে আসে, কিন্তু তাদের নৌকা বাঁধা নেই। কুয়াশায় ভালো দেখাও যাচ্ছে না কিছু। হাসিব একটু সামনের দিকে এগিয়ে যায়। এগোতে দেখে তাদের নৌকা। মনে করে ঘাটে জায়গা ছিল না বলে বাবা হয়তো এখানে বেঁধে রেখে গেছেন। হাসিব নৌকাটা একটা ধাক্কা দিয়ে লাফ দিয়ে নৌকায় উঠে বসে। বৈঠা হাতে নিয়ে পাড়ের বালিতে ঠেকিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কি যে কুয়াশা পড়েছে আজ, কিছুই দেখা যাচ্ছে না সামনে। নৌকার এ মাথায় বসে নৌকার ও মাথা ঠিক করে দেখা যায় না। আবছা ধোয়াটে একটা ভাব ঘিরে ধরেছে তাকে। নৌকা সোজা চালিয়ে নদীটা পার হতে 4 থেকে 5 মিনিটের মতো লাগে। হাসিব খেয়াল করলো নদীর পানির ওপরে কুয়াশাগুলো কত সুন্দর করে কুণ্ডুলি পাকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে পানিগুলোকে বারবার ছুঁয়ে দিয়ে যাচ্ছে তারা। শীতকাল মানেই নদীর পানিতে কুয়াশার এক অপরূপ সৌন্দর্য। এসব খেয়াল করতে করতে নৌকার মাথার সামনের জায়গাটা কিছু একটা সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। হাসিবের মনে হলো নদী পার হয়ে সে ওপারে চলে এসেছে। সে বইটা হাতে নিয়ে নৌকার গোলয়ের ওপরে রাখে ও মাথার দিকে চলে যায়। মাথায় গিয়ে নৌকা থেকে নামতে যাবে, ঠিক তখনই সে খেয়াল করলো, আরে এটা তো তাদেরই ঘাট। মাত্রই তো এখান থেকে নৌকাটা নিয়ে এসে সে ওপারের জন্য যাবে বলে প্রস্তুতি নিল, চালাতে শুরু করলো। তাহলে আবার ঘাটে আসলো কি করে? একটু চিন্তার ভাঁজ পড়ল তার কপালে। পরক্ষণে সে বুঝতে পারল কুয়াশা আর নদীর সৌন্দর্য দেখতে গিয়ে হয়তো কখন সে নৌকার মাথা ঘুরিয়ে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। মনে মনে কিছু একটা ভেবে সে হেসেও উঠল। নৌকায় আবারও উঠল সে এবং চালাতে শুরু করলো। এবার সে দেখবে মাথা কই গিয়ে ঘুরে যায়, কিন্তু এত কুয়াশা যে ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। সেই অবস্থাতেই 10 মিনিট লাগিয়ে দিল সে, কিন্তু নৌকা ওপারে ওঠার কোনো নাম নেই। তাহলে কি আবারও মাথা ঘুরিয়ে নিবে সে? হাসিব বৈঠা নিয়ে মাথা ঘুরাতে গেল এবং আবারও সামনের দিকে এগোতে লাগলো নৌকা। কি একটা নৌকার সামনে ঘুরে গেল। হাসিব বৈঠা নৌকার ওপরে রেখে আবার সামনের দিকে হেঁটে নৌকার সামনের মাথায় এগিয়ে গেল, কিন্তু সেখানে কিছুই নেই, কিছুই দেখতে পাচ্ছে না। নৌকা যে নদীর কোন জায়গায় সেটাও বোঝা যাচ্ছে না। ভিজিবিলিটি নাই কুয়াশার কারণে। সামনে যতটুকু দেখা যায় ততটুকু পানি। হাসিব চিন্তা করলো এতক্ষণে তো ওপারে পৌঁছে যাওয়ার কথা। ঠিক তখনই হাসিবের চোখে পড়ল নৌকার অপর প্রান্ত। যেন ঘন কুয়াশার ওপরে উঠছে একগুচ্ছ কালো চুল। নাকে ভেসে আসছে পরিচিত সেই মিষ্টি গন্ধ। নৌকার অপর পাশে গোলইয়ের উপরে বসে ওঠা কে? ভালো করে তাকাতেই দেখলো সেই নারী মূর্তি। ডান হাত দিয়ে বাম হাতের কোণের ওপরে হাতড়ে দেখলো হাসিব। সর্বনাশ হয়ে গেছে। হুজুরের দেয়া তাবিজটা তো নেই। হাসিব কি করবে ভেবে পাচ্ছে না। তার কি করা উচিত? তার কি নৌকা থেকে লাফ দেওয়া উচিত? না, তা ঠিক হবে না। শুনেছে পানিতে পড়ে গেলে নাকি মাথা ঠেসে ধরে। ভয়ে শরীর শক্ত হয়ে আসছে হাসিবের। হৃৎপিণ্ড যেন থেমে গেছে। অতি প্রাকৃত কিছু হয়ে যেতে পারে যে কোনো সময়। নারী অবয়বটা হাত বাড়িয়ে বৈঠা তুলে নিল। যেন গলা দিয়ে হাসিবের একটি আওয়াজও বের হচ্ছে না, তবু এত জোরে চিৎকার করছে যেন তার মাঝেই সে জ্ঞান হারিয়ে ফেলবে। এর মাঝেই ভেসে আসলো পানিতে বৈঠা ফেলার শব্দ। ভুঁ করে লুটিয়ে পড়ল হাসিব। লুটিয়ে পড়ার আগেই দেখল অবয়বটা এক জায়গায় তাকিয়ে আছে তার দিকে। আর সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। কত সময় কেটে গেছে জানা নেই হাসিবের। ঘোরটা তখনও কাটেনি। মাথার নিচে শক্ত ঠান্ডা কাঠের অনুভূতি জানান দিল, না, এটা স্বপ্ন নয়। সে যা দেখছে তা সত্যি। এখনো যা ঘটে চলেছে তাও সত্যি। এর মাঝে বিন্দু মাত্র কোনো সংশয় নেই। যেন কোনো কিছুই মিলতে চাইছে না। অতি কষ্টে চোখ মিলে দেখা যাচ্ছে শুয়ে থেকে নৌকা তখনও চলছে দুরন্ত গতিতে। চারপাশে কুয়াশার ভাবটা কেটে গেছে অনেকটাই, কিন্তু ঘন অন্ধকারাচ্ছন্ন চারপাশ মনে হচ্ছে গিলে খাচ্ছে তাকে। দুটো বন জঙ্গলের মতো কিছু পরিলক্ষিত হচ্ছে। চারিদিকে অনেক বেশি নিস্তব্ধ। আশেপাশে ঝোপঝাড় থেকে হঠাৎ হঠাৎ ভেসে আসছে সেদিন রাতের শেয়ালের করুণ আর্তনাদ। তা এক নিমিষেই মিলিয়ে যেতেই শোনা যাচ্ছে বড় কোনো পাখির ডানা ঝাপটানোর শব্দ, আর নৌকা চলার জন্য তীব্র জলপ্রপাতের মতো হু হু অবিশ্রান্ত শব্দ। নৌকার অপর মাথার দিকে তাকাতেই ভয় করছে হাসিবের। জীবনের সব সাহস যেন শেষ হয়ে গেছে। কি করবে কিছুতেই ভেবে পাচ্ছে না হাসিব। আবার চোখ বন্ধ হয়ে আসছে হাসিবের। নিজের ইচ্ছাতে কোনো কিছু হচ্ছে না। শরীর যেন তার আর কথা শুনতে চাইছে না। আবার চোখ বন্ধ করলো সে। কতটা সময় চলে গেছে হাসিবের জানা নেই। কানে তখনও ভেসে আসছে পানির একটানা শব্দ।
যখন সে চোখ খুলল, বিশাল এক হল ঘরের মতো জায়গায় বসে আছে সে। চারপাশে সবকিছু কেমন যেন আবছা মনে হচ্ছে তার কাছে। ভালো করে তাকিয়েও যেন কিছু দেখা যাচ্ছে না। আগের মতোই অস্পষ্ট কিছু কথা ভেসে আসছে তার কানে। সামনে পাশে মনে হচ্ছে কেমন একটা কুয়াশার আস্তরণ ভেসে আছে। ঘরের খোলা একটা পরিবেশ। হাসিব উঠতে চায়, কিন্তু শরীর তাতে সায় দেয় না। অগত্যা বসেই বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। সে নিচের দিকে তাকিয়ে খেয়াল করে তার সামনের মেঝেতে প্রায় 3টা বাটিতে সুন্দর বাহারি রকমের ফল দিয়ে সাজানো। হাসিবের পেটে তখন প্রচন্ড খিদে। খেতে ভয় হচ্ছে তার। কোথায় এসেছে, কি হচ্ছে কিছুই জানে না। সে বেশ চিন্তিত, এই রহস্যময় জগৎ থেকে কিভাবে বের হবে হাসিব। মনে হয় এক দৌড় দিয়ে বের হয়ে যায় এই কুয়াশা ফুঁড়ে, কিন্তু সেটা তো সম্ভব নয়। হাসিবের আস্তে আস্তে মনে পড়তে লাগলো, সে তো সকালে বাড়ি থেকে বেরিয়েছিল ভুট্টার জমিতে পানি দেওয়ার জন্য। তাহলে এখানে আসলো কিভাবে? উত্তর খুঁজতে গিয়ে সব মনে পড়ে যাচ্ছে হাসিবের। ভয়ে আবার জড়সড় হয়ে উঠল হাসিব। তবে কি এভাবেই মরতে হবে তাকে? এ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে যায় হাসিবের শির দ্বারা দিয়ে। হঠাৎ সামনে থেকে ভেসে আসে একটা পরিচিত কণ্ঠস্বর। হাসিবের চিন্তা অসুবিধা হয় না। বহু মাস আগে কবরস্থানে ঠিক এই কণ্ঠস্বর সে শুনেছিল। তার মনে পড়ল সেই বৃদ্ধ তাকে বলেছিল, আমাদের আবারও দেখা হবে। হাসিব এবার আরো ভয় পেয়ে যায়। এবার তার সাথে কি হবে, কি হচ্ছে কিছুই বুঝতে পারে না সে। কি করবে সে এখন? বৃদ্ধ লোকটি সেই সাদা ঘন কুয়াশাচ্ছন্ন আস্তরণ ভেদ করে হাসিবের সামনে এগিয়ে আসে। জানতে চায় হাসিবের শরীর এখন কেমন আছে। হাসিব ভয়ে কান্না জড়ানো কণ্ঠে বলে, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন বাড়িতে। আমি আমার মা বাবার কাছে যেতে চাই। বৃদ্ধ লোকটি তাকে অভয় দিয়ে বলল, ভয় নেই, তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তুমি এখন এই ফলগুলো খেয়ে নাও, সারাদিন কিছুই খাওনি। হাসিব জিজ্ঞেস করে, আমি এখন কোথায় আছি? চারপাশে এমন কেন? আমাকে এখানে কে নিয়ে এসেছে? ঠিক তখনই হাসিব পাশ থেকে একটা মেয়ের হাসি শুনতে পেল। মৃদু হেসে থেমে গেল মেয়েটি। লোকটি হাসিবের দিকে তাকিয়ে বলল, যে তোমাকে নিয়ে এসেছে সে আমার মেয়ে। তোমাকে তার ভালো লেগেছে বলে দুষ্টুমি করে তোমাকে এখানে নিয়ে এসেছে। তবে তুমি কোথায় আছো এটা জানার দরকার নেই, বা তুমি বুঝতেও পারবে না। তোমাকে তোমার ঠিকানায় রেখে আসা হবে। তোমার কোনো ক্ষতি হবে না, ভয়ের কিছু নেই। তুমি খেয়ে নাও। এরপরে লোকটি আবার যেন মিলিয়ে গেল। আবার দূরে থেকে ভেসে আসলো। লোকটি কারোর সাথে রাগান্বিত হয়ে কি যেন বলছে অন্য ভাষায়, যা বোঝার ক্ষমতা বা পরিস্থিতি কোনোটাই নেই হাসিবের। সামনের বাটি থেকে হাসিব কয়েকটা আঙুর মুখে তুলে নিল। এরপরে আর কিছুই মনে নেই তার। প্রচন্ড ঠান্ডায় হাসিবের শরীর কাঁপছে। হিম ঠান্ডা হু হু বাতাস এসে লাগছে হাসিবের মুখে। চোখ খুলতেই একরাশ বালির ঝাপটা এসে লাগলো তার মুখে। ক্ষীণ হয়ে ভেসে আসছে পানির শব্দ। মনে হচ্ছে পানির ঢেউ এসে ধাক্কা দিচ্ছে কোনো পাড়ে। চোখ বন্ধ করে ফেলল হাসিব। হাত নাড়তেই বুঝতে পারল বালির মাঝে শুয়ে আছে সে। তাড়াতাড়ি করে উঠে বসল হাসিব। চারপাশে ঘন কালো অন্ধকার। এক মুহূর্তের জন্য বুঝতে চেষ্টা করলো কোথায় আছে সে, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না এই ঘন কালো অন্ধকারের জন্য। কোন দিকে যাবে, কি করবে তাও বুঝতে পারছে না। হাসিব বসে হাত দিয়ে শরীরের বালিগুলো ছেড়ে নিল। সে বালির ওপরেই বসে আছে। চারিদিক হাত দিয়ে বুঝল বালির ওপরের স্তর কেমন ভিজে ভিজে আছে। ঠান্ডা বাতাসটা আরো জোরালো হয়েছে। রীতিমতো হাসিবের শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। ঠিক কতটা সময় কেটে গেছে হাসিবের তা জানা নেই। হঠাৎ দূর থেকে ভেসে আসছে আজানের শব্দ। খুব ক্ষীণ হয়ে বাতাসে ভেসে আসছে হাসিবের কানে। এরপর যেন আবার মিলিয়ে গেল শব্দটি। আবার সেদিন ভোরের মতো চারিদিকে ফুটে উঠল সকালের আভা। চারিদিক আবছা দেখা যাচ্ছে তখন। আর কিছু সময় কেটে যাওয়ার পর বেশ ভালো করে দেখা যাচ্ছে চারপাশ। হাসিব উঠে দাঁড়ালো। ঘন কুয়াশা যেন এই ফাঁকা জায়গা গিলে খেয়েছে। বেশি কিছু দেখা যাচ্ছে না চারপাশে। হাসিব একদিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই তার সামনে পড়ল ভুট্টার জমি। এতক্ষণে হাসিব বুঝতে পারল সে তার নদীর এপারে এসেছে। হাসিব উল্টো ঘুরে নদীর দিকে দিল দৌড়। কিছুটা সামনে গিয়েই দেখলো পরিচিত সেই নদী। সে কি তাহলে এতক্ষণ এগুলো স্বপ্ন দেখলো নদীর পাড়ে শুয়ে শুয়ে? আর এই স্বপ্ন যদি সে দেখবে তাহলে নদীর এপারে তার নৌকা এলো কিভাবে? তাহলে কি এতক্ষণ এগুলো স্বপ্ন দেখলো নদীর পাড়ে শুয়ে? আর স্বপ্ন যদি দেখবে তাহলে নদীর এপারে নৌকা এলো কিভাবে? নৌকা ছাড়া
এপারে আসা সম্ভব নয়। আর কিছু ভাবতে পারছে না হাসিব। এত এত প্রশ্ন তার মাথা খারাপ করে দিচ্ছে, কিছুর উত্তর খুঁজে পাচ্ছে না। নদীর পাড়ে আবারও বালিতে বসে পড়ল হাসিব। সকালে যদি কেউ নৌকা নিয়ে এপারে আসে তবে তার সাথে হাসিবও চলে যাবে ওপারে। হাসিব বসে আছে বেশ কিছুক্ষণ। এর মাঝে এই নদী থেকে ভেসে আসলো বৈঠা চালানোর শব্দ। তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো সে। আস্তে আস্তে কুয়াশার মাঝে দৃশ্যমান হতে থাকলো কালো ডিঙি নৌকা। হাসিব উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে নৌকার দিকে। নৌকা থেকে এক ছেলে হাসিবকে দেখে চিৎকার করে উঠল, আরে হাসিব, এতদিন পরে তুই এখানে কোথা থেকে? প্রশ্ন শুনে চমকে উঠল হাসিব। এই তো তার গ্রামের পাশের বাড়ির বড় ছেলে। হাসিব তাকে বলল, আমাকে আগে বাড়ি নিয়ে যা ভাই। ছেলেটি হাসিবকে নৌকায় উঠতে বলল। হাসিব নৌকায় উঠলে নৌকার মাথা ঘুরিয়ে বৈঠা চালাতে শুরু করলো ছেলেটি। আর তাকে জানালো গত 3 দিন ধরে তার কোনো খোঁজ নেই। চাচা বলল সেদিন তোর সকালে এসে নাকি জমিতে পানি দেওয়ার কথা। সকালে দেখলো তুই বাসায় নেই। চাচা ভাবলো তুই পানি দিতে এসেছিস, কিন্তু নদীর ঘাটে এসে দেখলো এপারে নৌকা বাঁধা। চাচা নৌকা নিয়ে পরে যেয়ে শোনে তুই নাকি পানি নিতেই আসিসনি। এরপর থেকে আর তোর কোনো খোঁজ নেই। চাচা চাচি একবারে ভেঙে পড়েছে তোর জন্য। এতদিনে তুই কোথায় ছিলি? হাসিব চিন্তা করতে পারে না। 3 দিন মানে 3 দিন ধরে আবার কোথায় ছিল? কিছুই তো মনে নেই তার। শুধু মনে আছে লোকটাকে সে আবার দেখছে। হাসিব কোনো উত্তর দেয় না। এর মাঝে নৌকা এসে ধাক্কা খায় ঘাটে। হাসিব নৌকা থেকে নেমে বাড়ির দিকে দৌড় দেয়। বাড়িতে পৌঁছে উঠোন থেকে মাকে জোরে জোরে ডাক দিতে থাকে। হাসিবের মা বাবা দৌড়ে বের হয়ে আসে। আশেপাশের বাড়ির অনেকেই বের হয়ে আসে। সবাই তার কাছে জানতে চায় কি হয়েছিল তার, আর এই 3 দিন সে কোথায় ছিল। হাসিব কিছুই বলতে পারে না তাদের। সে নিজেও বিশ্বাস করতে পারছে না সে 3 দিন হলো নিরুদ্দেশ ছিল। তার তো মনে আছে 1 ঘন্টা কোথাও আটকে ছিল। আর মা তাকে ঘরে নিয়ে যায়। সকালের খাওয়া শেষ করে হাসিব তার মাকে পুরো ঘটনা জানায়। হাসিবের মা তাকে জানায়, তুই সেদিন চলে যাওয়ার পরে আমি তোর বিছানা গোছাতে এসে দেখি তাবিজটা পড়ে আছে বিছানার মাঝে। হাসিব তার বাবা মাকে পুরো ঘটনা জানায়। হাসিবের বাবা বিকেলে একজন হুজুর ডেকে নিয়ে আসে। তিনি হাসিবকে দেখে সবকিছু শুনে বলেন, এটা জিনদের কাজ, আর ওই মেয়েটা তোমাকে পছন্দ করে তাই তোমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু তার বাবা তার সাথে রাগারাগি করে তোমাকে আবার দিয়ে গেছে। কিন্তু তারা তোমাকে ঠিক কিছু খাইয়েছে, যার কারণে তুমি সময় গুলিয়ে ফেলেছ। গত 3 দিন কোথায় ছিলে কিছুই বুঝতে পারোনি। তুমি এই 3 দিন কোথায় ছিলে এটা বুঝতে পারবেও না। তুমি কি আজান শুনেছিলে এই 3 দিনে? হাসিব উত্তর দেয়, আমি এই 3 দিন কোনো আজান শুনিনি। এমনকি আমি যে 3 দিন ধরে সেখানে এটাও বুঝিনি। আমার শুধু কয়েক মুহূর্তের কথাই মনে আছে। হুজুর বলে, তারা ভালো, তারা তোমার কোনো ক্ষতি করেনি। ভয়ের কিছু নেই। তোমার শরীর বন্ধ করে দিচ্ছি, নিয়মিত নামাজ পড়বে, দোয়া পড়ে ঘুমাবে, আর সমস্যা হবে না। এরপর কেটে যায় অনেকগুলো বছর। হাসিব তখন মেডিকেলে চান্স পায়। এর মাঝে তার তেমন কোনো কিছু ঘটেনি। বেশ ভালোই কাটছিল সময়। পেছনে সেই ভয়াল রাতগুলো ভুলে যেতেই বসেছিল। মানব দেহ নিয়ে যেহেতু পড়া, এই সম্পর্কে যতটা ভালো জানা যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে সে। তাই সে স্যারকে বলে মর্গে কোনো পোস্টমর্টেম হলে মাঝে মাঝে সেখানে উপস্থিত থাকার ব্যবস্থা যেন করে দেয় সে। বিভিন্ন সময়ে বিভিন্ন লাশের মৃত্যু রহস্য নিয়ে বেশ আগ্রহ থাকতো তার। সেই সুবাদে মর্গের ডোম আর দারোয়ানদের সাথে বেশ ভালোই খাতির চলে যায়। হঠাৎ একদিন তার স্যারের সাথে দেখা এক ছুটির সময়ে। মেডিকেল কলেজ কদিন বন্ধ, প্রায় সবাই চলে গেছে গ্রামে। হাসিব কথায় কথায় স্যারের কাছে জানতে পারল মর্গে একটা মেয়ের পোস্টমর্টম হবে কাল। স্যার নিজেও থাকবেন তখন। সেও যদি চায় থাকতে পারে। হাসিব কিছু না ভেবেই সানন্দে রাজি হয়ে গেল। সারাদিন কাজ থাকবে, তাই রাত 9টার দিকে পোস্টমর্টম শুরু হবে বলে হাসিবকে জানিয়ে দিল। আর নির্দিষ্ট সময়ের মাঝে যেন হাসিব মর্গে উপস্থিত হয় এটাও বলে স্যার চলে গেলেন। হাসিব ভেবেছিল রাতে সে বাড়ি চলে যাবে, কিন্তু স্যার নিজে থাকবেন, অনেক কিছুই জেনে নেওয়া যাবে তখন। সেজন্য একদিন বেশি থেকে গেলে তেমন কোনো অসুবিধা নেই। পরদিন ঠিক রাত 8:30টায় হাসিব বের হয়ে যায় বাসা থেকে। মোটামুটি বাসা ফাঁকা। তার রুমমেট আর ক্লাসমেট সে গ্রামে চলে গেছে ছুটিতে। পাশের এক রুম ফাঁকা, তারাও চলে গেছে। তার আরও পরে একটা রুম, সেখানে এক বড় ভাই থাকে। বাসা থেকে বের হয়ে দরজায় তালা লাগিয়ে হাঁটতে শুরু করে হাসিব। যেখানে সে থাকে সেখান থেকে মর্গে যেতে 15 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। হাসিব আলো আধারিতে ল্যাম্পপোস্টের আলোয় হাঁটছে আর ভাবছে মর্গগুলো সবসময় নির্জন জায়গায় হয় কেন? এটাও তো হাসপাতালের একটা অংশ, কিন্তু তারপরে একটু দূরে জঙ্গলে ঘেরা জায়গাগুলোই কেন বেছে নেওয়া হয় মর্গের জন্য? মনে হয় ভুতুরে পরিবেশের পূর্ণ রূপ দিতে এই ব্যবস্থা। মনে মনে হেসে হাসিব মর্গের কাছে চলে যায়।
মর্গ থেকে বেশ খানিকটা সামনে একটা ল্যাম্পপোস্টের পাশে দুহাত লম্বা একটা লাঠি হাতে চেয়ারে বসে আছে মর্গের দারোয়ান। হাসিবকে দেখে সে বসা থেকে উঠে দাঁড়ায়। কি মামা, আজ আবার কোনো কাটাছেড়া আছে নাকি? হাসিব হেসে তার দিকে এগিয়ে গিয়ে বলে, কাটাছেড়া ঠিক না, কাটা সেলাইয়ের কাজ আছে বলে হেসে ওঠে দুজন। হাসিব জিজ্ঞেস করে, ডোম আর স্যার এসেছে নাকি? দারোয়ান জানায়, এখনো কেউ আসেনি, আর আজ যে পোস্টমর্টম হবে সেটাও সে জানে না। তবে হাসিবের কথা শুনে সে জানায় একটা মেয়ের লাশ এসেছে গতকাল। মনে হয় কিছু দিয়ে ঝলসে দেয়া হয়েছে তার চেহারাটা, বেশ ভয়ানক হয়ে আছে দেখতে, দেখলেই গা কেমন ছমছম করে। আর কিছুক্ষণ আগে আরো একটা লাশ এসেছে, জমি সংক্রান্ত জেরে খুন করা হয়েছে। গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে ঘড়ির কাঁটা। সময় তখন রাত 9টার ঘর ছুঁয়ে ফেলেছে। এখনো কেউ আসছে না, এটাই চিন্তা করছে হাসিব। চিন্তার ফাঁকে মর্গের দিকে তাকিয়ে আছে সে। টিমটিমে একটা লাল লাইট জ্বলছে বাইরের দরজার উপর, তার আলোয় ছোট পিচের রাস্তাটা চকচক করছে। আশেপাশে কিছু ছোট ছোট বড় গুলমলতার ঝোপ রয়েছে, আর সেখান থেকেই থেমে থেমে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। হাসিব কি মনে করে এগিয়ে যায় মর্গের দিকে। পেছন থেকে দারোয়ান বলে ওঠে, এই মামা, ওদিকে কই যান? কেউ তো নেই ওখানে। হাসিব পেছনে না তাকিয়ে বলে, সমস্যা নাই, ডোম বা স্যার আসলে তুমি পাঠিয়ে দিও, আমি একটু ঘুরে আসি মর্গের পাশ থেকে। আর কিছু বলল না দারোয়ান। হাসিব মর্গের দিকে এগিয়ে যাচ্ছে আর নিজেই নিজের সাহস দিকে অবাক হচ্ছে। এই অন্ধকার রাতে এক রুমে বন্দি দুটা লাশের দিকে এগিয়ে যাচ্ছে সে, অথচ নিজের মাঝে কোনো ভয়ের অনুভূতিই নেই। হাসিব মর্গের সামনে গিয়ে দাঁড়ায়। চারপাশে ঘন অন্ধকার, একটা লাল লাইট যতটা পারে আলোকিত করছে সামনের অংশ। মর্গের এখানে দাঁড়িয়ে দারোয়ানের দিকে তাকিয়ে সে দেখে লাঠির ওপরে ভর দিয়ে সে ঝিমুচ্ছে। দরজায় তালা লাগানো নেই, বাইরের দিক থেকে হ্যাজবোল আটকে দেয়া। হাসিবের একবার মনে হলো সে মর্গের ভেতরে ঢুকে যায়। একা একা মর্গের ভেতরে যাওয়ার অভিজ্ঞতা কেমন এটা দেখার লোভ সামলাতে পারছে না সে। হাত বাড়িয়ে খুলে ফেলল ঘরের দরজা। ঘরের মাঝে যেন আবারও ঘন কালো গুমট অন্ধকার, সেই সাথে মাংস পচা একটা আষ্টে গন্ধ তার নাকে এসে লাগছে। হাত বাড়িয়ে দরজার পাশে সুইচে চাপ দিল হাসিব। মুহূর্তেই ঘরের মাঝের সব অন্ধকার মিলিয়ে গেল। হাসিবের সামনে দৃশ্যমান হয়ে উঠল স্ট্রেচারে রাখা সাদা কাপড়ে দুটো লাশ। একটা লাশের উপরে সাদা কাপড়ে ছোপ ছোপ রক্তের দাগ, আর একটি লাশের কাপড়ে কেমন কালচে দাগ জায়গায় জায়গায়। রুমটা বেশ ভালোই বড় ছিল। রুমের মাঝে ওপর থেকে ঝুলতে থাকা রড লাইটটা একটু যেন বাতাসে দুলছে। রুমের এক কোণে রাখা কালচে দাগের কাপড়ে ঢাকা সেই লাশটি, আর রক্তের দাগ লাগা কাপড় দিয়েই ঢাকা সেই লাশ রাখা আছে লাইটের নিচের দিকে। রুমের মাঝ বরাবর হাসিব এগিয়ে গেল মাঝে রাখা লাশটির দিকে। ওপর থেকে সাদা কাপড়টা সরাতেই দেখল চোখ খুলে নিথর পড়ে আছে 40 বছরের এক লোক। তার চোখ খোলা, এবং চোখ খোলা দেখে এক মুহূর্তে ভয় পেয়ে যায় হাসিব। মনে হয় এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে তার দিকে। তাড়াতাড়ি করে মুখটা ঢেকে দেয় হাসিব। এবার কোনায় থাকা লাশটির দিকে এগিয়ে যায়। লাশটার কাছে এগুতে একটা পচা গন্ধ নাকে এসে লাগে। হাসিব কাছে যেয়ে কাফনের কাপড়টা সরাতেই চমকে উঠল। মুখের চেহারা কিছুই ঠিক বোঝা যাচ্ছে না। চোখ দুটো মনে হচ্ছে ভেতরে ঢুকে গেছে, চোখের জায়গায় বড় গর্তের মতো। এত ভয়ানক লাশ সে আগে কখনো দেখেনি। এবার সে ভয় পেতে শুরু করে। কোন সাহসে এখানে একা একা এসেছিল সেটা এখন ভাবতেও পারছে না, মাথা কাজ করছে না তার। সে তাড়াতাড়ি করে কোনো মতে লাশের ওপরের কাপড়টা ফেলে দিয়ে যেই পেছনে ঘুরেছে, ঠিক তখনই একটা শব্দ। রুমের ভেতরে জ্বলতে থাকা বাল্বটি ভেঙে চুরমার হয়ে মেঝেতে পড়ে যায়। এক নিমিষের মাঝেই অন্ধকার নেমে আসে। চারিদিক গুমোট অন্ধকার, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতদেহের পচা গলা গন্ধ। হাসিবের স্পষ্ট মনে আছে সে রুমের দরজা খুলে ভেতরে এসেছিল। রুমে অন্ধকার হলেও বাইরে দরজার ওপরে আলো রুমে আসার কথা, আর দরজা দিয়ে বাইরের ল্যাম্পপোস্টের আলো দেখতে পাওয়ার কথা। কিন্তু না, কোথায় সেই দরজা? এই যে নিশ্চিদ্র অন্ধকার। হাসিবের মনে হচ্ছে এক কবরের মাঝে সে, কোথাও কোনো আলো নেই। হাসিব কি করবে বুঝতে পারছে না। শরীর ঘেমে গোসল হয়ে যাচ্ছে তার। মনে মনে দরজার অনুমান করে সামনের দিকে এগিয়ে যায় হাসিব। কয়েক পা এগিয়ে আসতেই ভয়ে তার 2 পা জড়িয়ে যায়। রুমের সাথে থাকা স্ট্রেচারের ওপরে থাকা সেই লাশের ওপরে পড়ে যায় সে। হাতের নিচে ঠান্ডা শরীরের একটা অনুভব ভয়ের শেষ পর্যায়ে নিয়ে যায় তাকে। তাড়াতাড়ি উঠতে যাবে, ঠিক তখনই মনে হলো, আরে লাশটা তো নড়ে উঠল হাতের নিচটায়।
হাসিবের শির দ্বারা দিয়ে একটা ভয়ের স্রোত বেয়ে যায়। লাশের মতো তার শরীরও ঠান্ডায় জমে গেছে মনে হচ্ছে। সে গলা ফাটিয়ে চিৎকার করার ব্যর্থ চেষ্টা করলো কয়েকবার। সে দৌড়ে চলে আসলো দরজার দিকে, এসেই দেয়ালের সাথে একটা ধাক্কা খেলো। রুমের মাঝে তখনও একরাশ অন্ধকার। হঠাৎ রুমের মাঝে সকল নীরবতা ভেঙে খুটখাট শব্দ শুরু হলো। সাথেই ধপ করে কিছু একটা মেঝেতে পড়ার শব্দ ভেসে আসলো ঘরের কোণা থেকে। হাসিবের মনে হয় আজ আর তার নিস্তার নেই। নিজের উপরে প্রচন্ড রাগ হতে থাকে। কেন সে এখানে এসেছিল? হাতড়ে দরজা খুঁজতে থাকে সে, কিন্তু কোথায় সেই দরজা? সব দিকেই তো সলিড দেয়াল। চোখ ভিজে কান্না চলে আসে হাসিবের। পেছন থেকে স্ট্রেচার টানার শব্দ আসছে। হাসিব দেয়াল হাতড়ে খুঁজে পায় রুমের দরজা। জোরে জোরে ধাক্কা দিতে থাকে হাসিব। একটু পরে দরজা খুলে যায়। রুমের বাইরে দাঁড়িয়ে আছে সেই দারোয়ান। হাসিব যেন তাকে দেখেই জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তার শরীর এখনো কাঁপছে থরথর করে। দারোয়ান হাতে থাকা লাইটটা রুমের দিকে মারতেই তারা দেখে রুমের মাঝে থেকে ছেলের লাশের ওপরে থাকা সাদা কাপড়টা নিচে পড়ে আছে, আর রুমের কোনায় থাকা মেয়ের লাশটা উপুর হয়ে পড়ে আছে মেঝেতে। লাশ এমন এলোমেলো হয়ে আছে কেন তা বুঝতে পারে না কেউ। মেয়েটির লাশই বা কি করে মেঝেতে পড়লো তারও কোনো উত্তর নেই তাদের কাছে। হাসিব আর কিছুই বলতে পারে না। দারোয়ান তাকে ধরে নিয়ে আসে বাইরে আলোতে। দারোয়ান থেকে একটি চেয়ারে এনে বসিয়ে দেয়। পানি খেয়ে যেন আবারও প্রাণ ফিরে পায় হাসিব। হাতে থাকা বোতল এক চুমুকে প্রায় অর্ধেকটা পানি খেয়ে শেষ করে। তারপর সে দারোয়ানের দিকে তাকায়। দারোয়ান তাকে জিজ্ঞেস করে, মামা, কি হয়েছিল আপনার? আমি এখানে বসে একটু ঝিমুনি ধরে গিয়েছিল, তারপরেই কানে আসতে লাগলো দরজায় ধুপধাপ শব্দ। আমিও তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, কি যে হলো। পরে মনে হলো আপনি তো গিয়েছিলেন ওদিকে, তাই দৌড়ে চলে গেলাম। হাসিব দারোয়ানকে পুরো ঘটনা বলল, কিন্তু দারোয়ান জানালো রুমের দরজা তো খোলাই ছিল, শুধু ভেজানো ছিল। হাসিব বলল, আমি তো কোনো আলোই দেখতে পাচ্ছিলাম না। দরজা খুলতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতে খুলতে পারছিলাম না। দারোয়ান তাকে জানালো, আজ স্যার আসতে পারবেন না, তাই পোস্টমর্টম হবে না। আমাকে একটু আগে ওয়ার্ড বয় এসে বলে গেল, আর সেটা আপনাকে জানানোর জন্যই গিয়ে দেখি এত সব কাহিনী। একটু ধাতস্থ হয়ে হাসিব উঠে আবার বাসার দিকে হাঁটা দিল। বাসার দিকে হেঁটে যেতেও তার কেমন ভয় করছিল। মনে হচ্ছিল চারপাশ ঘন অন্ধকারে ভরে যাবে, আবারও ঘিরে ধরবে সেই গুমোট অন্ধকার। এই বুঝে কেউ উকি দিয়ে দেখছে তাকে, পেছনে কি কেউ হেঁটে আসছে। এত সব চিন্তা নিয়ে ভয়ে ভয়ে বাসায় পৌঁছে গেল হাসিব। রাতে আর খাবার খেতে ইচ্ছা করলো না তার। যে একটা অবস্থা কাটলো এখনো গায়ে কাটা দিচ্ছে। বিছানা এলিয়ে দিল শরীর। এমনিতে একদম অন্ধকার ঘর ছাড়া ঘুমোতে পারে না হাসিব, কিন্তু আজ তার সাহস হলো না ঘর অন্ধকার করতে। মনে হলো অন্ধকার করলে আবার বুঝি কিছু একটা হবে, কিছু একটা ঘটে যাবে তার সাথে। রুমে থাকা হালকা নীল কালারের একটা ডিম লাইট অন করে দিল সে। হালকা নীল আলোতে চারপাশ কেমন মায়াবী লাগছে। সব প্রশ্নগুলো মাথায় ঘুরছে। উত্তর খোঁজার চেষ্টা করছে হাসিব, কিন্তু কিছুতেই হিসাব মিলছে না। কি থেকে কি হলো সঠিক কোনো কিছুরই উত্তর দাঁড় করাতে পারছে না। মানুষ যখন কোনো জিনিসের উত্তর খুঁজে না পায় তখন তার সাথে থাকা ভয়টি আরো বেশি জেগে ধরে। হাসিবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। একসময় মস্তিষ্ক ক্লান্ত হয়ে ঘুমের দেশে পাড়ি জমায় হাসিব। রাত তখন কটা হবে জানা নেই। চারিদিকে নিস্তব্ধতা। ঘরে থাকা ঘড়ির কাঁটার টিকটিক শব্দটা শুধু হালকা হালকা কানে ভেসে আসছে। হঠাৎ সে বুকের ওপরে প্রচন্ড চাপ অনুভব করলো। মনে হচ্ছে তার বুকের ওপরে কিছু একটা চেপে বসে আছে। বুকের ওপরের এই অসম্ভব চাপে ঘুম পুরোপুরি ভেঙে যায় হাসিবের। সে আস্তে আস্তে চোখ খুলে তাকায়। ঘরের ভেতরে হালকা নীল আলোতে চোখ খুলে হাসিব যা দেখে তা দেখে তার শরীরের রক্ত হিম হয়ে যায়। তার বুকের ওপরে চেপে বসে আছে একটা নারীর অবয়ব। ভালো করে তাকাতেই দেখে সেই সাদা কাফনের কাপড়। একটা মাংস পচা গন্ধে পুরো ঘর ভরে গেছে। একরাশ চুল উঠছে বাতাসে। ভয়ে এবার ঘামতে শুরু করে হাসিব। আবার সে চলে যায় একটা ঘোরের মাঝে। সে কি আসলে বাস্তবেই এটা দেখছে, নাকি এটা কোনো স্বপ্ন? আজও তার শরীর সায় দিচ্ছে না তার সাথে। অনেক চেষ্টা করেও হাত পা কিছুতেই নাড়াতে পারছে না হাসিব। এমনকি তার গলা দিয়েও কোনো শব্দ বের হচ্ছে না। হাসিব নিজের সব শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে গোঙানির মতো আওয়াজও বের করতে পারল না। আর তখনই মেয়েটি তার দিকে তাকায়, হাসিবের দিকে এগিয়ে আসে। কি ভয়ানক সেই মুখ! মুখের কিছু জায়গায় মাংস যেন খসে পড়ছে, চামড়া ঝুলে গেছে অনেক জায়গায়। চোখ দুটো যেন অন্তহীন গর্ত, যেন কেউ কোঠর থেকে বের করে নিয়ে এসেছে চোখ দুটিকে। লাশ কাটা ঘরের স্ট্রেচারে শুয়ে থাকা সেই মেয়েটি যেন
চেপে আছে তার বুকের ওপর। মেয়েটি ভাবলেশীন ভাবে তাকিয়ে দুইটা হাত উঁচু করে এগিয়ে দেয় হাসিবের গলার দিকে। হাতের চামড়া দেখে এতটাই ফ্যাকাশে মনে হচ্ছিল, নীল আলোতেও মনে হচ্ছিল তার শরীরে কোনো রক্ত অবশিষ্ট নেই। হঠাৎ হাত দুটি এসে চেপে ধরে হাসিবের গলা। হাসিব প্রাণপণে হাত দুটো দিয়ে চেপে ধরে মেয়েটির হাত। জোরে চিৎকার করে বাঁচার আপ্রাণ চেষ্টা করতে থাকে। তার মনে হচ্ছে সে এবার মারা যাচ্ছে। চোখ দুটি বন্ধ হয়ে আসবে হাসিবের। চোখের পাতা মিলিয়ে যাওয়ার আগে হাসিব দেখে মেয়েটি এখনো চেপে বসে আছে তার বুকে, আর তার গলা চেপে ধরে আছে। বুকের উপরে প্রচন্ড ব্যথা অনুভব করে হাসিব। সকালে তার ঘুম ভাঙল পাশের রুমে থাকা বড় ভাইয়ের ডাকে। বিছানায় উঠে বসে হাসিব আর ভাবতে থাকে রাতে কি হয়ে গেল তার সাথে। সে কি আসলেই স্বপ্ন দেখছে, নাকি সত্যি রাতে মর্গের সেই মেয়েটি এসেছিল? আর চিন্তা করতে পারছে না হাসিব। বিছানা থেকে উঠতে গিয়ে বুকের ওপরে প্রচন্ড একটা ব্যথা অনুভব করে। বুকের মাঝে ধক করে ওঠে। তবে কি? বাথরুমে থাকা আয়নার সামনে যেতেই দেখে গলায় লাল রক্ত জমাট বেঁধে আছে। মনে হচ্ছে কয়েকটি আঙুলের দাগ বসে আছে গলায়। ভয়ে কুঁকড়ে যায় হাসিব। এর মানে রাতের ঘটনা মিথ্যা বা স্বপ্ন নয়। রাতে সে যা দেখেছে তা পুরোটাই সত্যি। আর এক মুহূর্ত এখানে নয়। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে হাসিব। বাড়ি ফিরে আর কাউকে জানানোর সাহস হয় না ব্যাপারটা। যদিও তার মা তার গলায় এমন দাগ দেখে প্রশ্ন করে, সে অ্যালার্জি বলে উড়িয়ে দেয়। ছুটি শেষ করে এসে হাসিব সেই বাসা ছেড়ে দিয়ে নতুন বাসায় ওঠে। এরপরে আর তেমন কোনো সমস্যা হয়নি বা ঘটেনি। তার সাথে অনেক আগে থেকে ঘটে যাওয়া সেই ঘটনার সাথে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তাও এখনো বুঝতে পারে না হাসিব। সেই রাতে কেনই বা এমন কিছু ঘটেছিল তার সাথে, এর কোনো সঠিক ব্যাখ্যাও সে দাঁড় করাতে পারে না। মেয়েটি কি তাকে কিছু বলতে চেয়েছিল? বলতেই যদি চাইবে, তবে এমন করে বুকের ওপরে গলা চেপে ধরে বসেছিল কেন? কিসের রাগ ছিল তার উপর? এমন অনেক প্রশ্ন আজও আছে অন্ধকারে। এর সঠিক উত্তর আজও মেলানোর চেষ্টা করছে হাসিব। হাসিব এখনো ভয়ে থাকে আবার কবে তার জীবনে নেমে আসে এমন ঘন কালো অন্ধকারের রাত, এমন কালো অন্ধকারের ঘোর। আবারও হয়তো কোনো এক রাতে ভাবলেশহীন বিভৎস ফ্যাকাশে মুখ নিয়ে সেই মেয়ে অবয়ব চেপে ধরতে পারে তার। একটি লম্বা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনাতে চলে যাচ্ছি। এখন থেকে 7-8 বছর আগে মিম ওরা যখন যে বাসাটায় থাকতো, মূলত সেখানকার বেশ কয়েকটি খণ্ড খণ্ড ঘটনা নিয়েই আজকের এই সম্পূর্ণ ঘটনাটি। প্রথমেই এই জায়গাটির কিছুটা বর্ণনা দেয়া প্রয়োজন। ঘটনাটির স্থান ঢাকার সবুজবাগের কদমতলা এলাকায়। আর ওরা যে বিল্ডিং এ থাকতো সেই বিল্ডিংটি একটি গলিতে অবস্থিত এবং বিল্ডিংটির পাশেই ছিল আরো একটি বিল্ডিং। এই দুটো বিল্ডিং একদম লাগোয়া। দুটি বিল্ডিং এর মাঝখানে বিশেষ কোনো ব্যবধান নেই বললেই চলে। বিষয়টি অনেকটা এমন যে এক বিল্ডিং এর ছাদ থেকে খুব সহজেই অন্য বিল্ডিং এর ছাদে চলে যাওয়া যায়। ঢাকাতে কিন্তু এরকম বিল্ডিং অনেক আছে, বিশেষ করে পুরান ঢাকায় কিন্তু আমরা হরহামেশাই এই ধরনের বিল্ডিং গুলোকে দেখতে পাই। তবে ওই দুটি বিল্ডিং এর মাঝে যে সরু জায়গাটি ছিল সেখানে স্বাভাবিকভাবে যাওয়ার কোনো পথই ছিল না, যার কারণে কারো কোনো জিনিস ভুলবশত জানালা দিয়ে পড়ে গেলে তা আর উদ্ধার করা সম্ভব হতো না। মিমরা যখন ওই দুটি বিল্ডিং এর মধ্যে প্রথম বিল্ডিংটির 5 তলায় থাকতো, মানে যখন শুরুর দিকে আর কি, তা একদিন মিমদের বাসায় মেহমান এসেছিল, যে কারণে ওর আম্মু রাতে ওকে বলেন বাসার লিভিং রুমে ঘুমাতে। আর ওর কাছে বিষয়টি খুবই স্বাভাবিক ছিল, কারণ এর আগেও অনেকবার মেহমান আসলেও লিভিং রুমে ঘুমিয়েছে। তো ওই রাত্রে মেহমানদের সাথে দীর্ঘক্ষণ গল্পগুজব করে ওর ঘুমাতে যেতে যেতে রাত প্রায় 2টো বেজে যায়। তখন ও শুনতে পায় ওদের বাসার গলিতে অনেকগুলো কুকুর ভয়ানকভাবে ডাকাডাকি করছে। কুকুরগুলোর এরকম ডাকাডাকি শুনে ওর মনে পড়ে যায় যে ওর খালা একবার ওকে বলেছিলেন যে কুকুর নাকি জিনদের উপস্থিতি বুঝতে পারে, তাই রাতের বেলা অনেক সময় খারাপ কোনো কিছুর উপস্থিতি টের পেলে ওরা এইভাবে ডাকতে থাকে। এসব মনে করে মিমের কিছুটা ভয় লাগছিল, যেহেতু ও তখন লিভিং রুমে একাই ছিল, আর যার কারণে ওরকম কুকুর ডাকাডাকি করলে ভয় লাগাটাই স্বাভাবিক। আর ওই খালার কথাগুলো মনে পড়েছিল তার, এ করে ভয়টা আরো বেশি লাগছিল। এমন সময় হঠাৎ করেই মিমের মনে হয় রাস্তার অপর পাশে
একটি বিল্ডিং থেকে নূপুরের আওয়াজ ভেসে আসছে। প্রথমে মিম মনে করে ওটা হয়তো তার মনের ভুল, কিন্তু ভালোভাবে শোনার চেষ্টা করে আর সে ওই আওয়াজটি আবারও পরিষ্কারভাবে শুনতে পায় এবং নিশ্চিত হয় যে সেটা ওর মনের ভুল নয়। মিম ভাবছিল ওই বিল্ডিং এ বোধহয় রাত্রে কেউ ড্যান্সের প্র্যাকটিস করছে। তবে পর মুহূর্তে আবারও ও ভাবে যে এত রাত্রে তো কারো এভাবে ড্যান্স প্র্যাকটিস করার কথা নয়, তাহলে নূপুরের আওয়াজটি কোথা থেকে আসছে। মিম যখন এসব ভাবছিল তখন ওর মনে হতে থাকে যে নূপুরের শব্দটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং ওর এমনটা মনে হচ্ছিল যে আওয়াজটি ওই লিভিং রুমের দিকেই এগিয়ে আসছে, ঠিক ও যেখানে শুয়ে আছে। যেন কোনো অশরীরী নূপুর পায়ে হাওয়ায় হেঁটে হেঁটে ওর দিকে অগ্রসর হচ্ছে। ওর এতটাই ভয় লাগছিল যে ও নড়াচড়াও করতে পারছিল না। এক পর্যায়ে আওয়াজটি ওই লিভিং রুমের জানালার একদম কাছাকাছি চলে আসে এবং তখনই ঘরের ভেতরে ওর পায়ের দিকে জোরে করে কোনো একটি জিনিস পড়ে যাওয়ার শব্দ হয়। ওই শব্দটি হওয়ার সাথে সাথেই সেই নূপুরের আওয়াজটি একদম থেমে যায়। এরপর আর কিছু শোনা যায় না এবং রাতের নিয়মে চারপাশ একদম নিশ্চুপ হয়ে যায়। অনেক ভয় পাওয়ার কারণে কিছুতেই মিমের ঘুম আসতে চাইছিল না, কিন্তু পরদিন যেহেতু বাসায় মেহমান এসেছিল, মানে ওই দিন যেহেতু বাসায় মেহমান এসেছিল, তাই উঠে লাইট জ্বালিয়ে বাসার অন্যদেরকে ডাকাডাকি করতে গেলে মেহমানরা হয়তো বা বিরক্ত বোধ করবেন এবং তারা অন্য কিছু ভাবতে পারেন যে এই মেয়েটিকে আবার জিনে ধরছে কিনা বা এই টাইপের কিছু কিনা, এই টাইপের অনেক কথাবার্তা ছড়িয়ে যেতে পারে। তো বিষয়টি সে মনের ভুল ভেবেই মনকে বারবার সান্ত্বনা দিতে থাকে, কিন্তু সে জানে যে এটি তার মনের ভুল নয়। যাই হোক, সে চুপচাপ শুয়ে থাকে এবং ফজরের আজানের পর তার ঘুম এসেছিল। এর আগে তার ঘুম আসেনি। সকালে তার আম্মুর ডাকে ঘুম ভাঙে। যেহেতু ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়েছিল, তাই মিম তাড়াতাড়ি করে রেডি হয়ে স্কুলে চলে যায়। এরপর স্কুল শেষেও যখন বাসার দিকে ফেরে তখন লিভিং রুমের দরজার উপরের দেয়ালের দিকে ওর চোখ যায়। সেখানে আল্লাহ লেখা কাবা শরীফের একটি ফ্রেম করা ছবি লাগানো ছিল, কিন্তু ছবিটি তখন সেখানে না থাকায় জায়গাটি খালি খালি লাগছিল, যার কারণে ওখানে ওর নজর পড়ে। মিম তখন ওর আম্মুর কাছে ছবিটি কোথায় তা জানতে চায়। তখন তার আম্মু বলে যে ঘুম থেকে উঠে উনি লিভিং রুমে এসে দেখেন যে কাবা শরীফের ওই ছবিটি মাটিতে পড়ে আছে। উনি ছবিটি উঠিয়ে হাতে নিয়ে দেখতে পান যে ছবিটি দেয়ালে লাগানোর জন্য যে রশিটি ছিল সেই রশিটি ছিঁড়ে গিয়েছে আর তাই এটি পড়ে গিয়েছিল। তাই উনি ছবিটিকে আবার দেয়ালে না টানিয়ে টেবিলের উপর রেখে দিয়েছেন। একথা শুনে মিম রুমে গিয়ে দেখে যে ছবিটি টেবিলের উপর রাখা আছে। তখন মিম বুঝতে পারে যে গত রাত্রে ও একটি জিনিস পড়ে যাওয়ার জোরালো শব্দ শুনতে পেয়েছিল, সেটি আসলে ওই ছবিটি পড়ে যাওয়ারই শব্দ ছিল। এরপর মিম তার আম্মুকে গত রাত্রে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলে। উনি সবকিছু শুনে বিষয়টি কিছুটা আন্দাজ করতে পারলেও মিম হয়তো ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে বলে তাৎক্ষণিকভাবে মিমকে আশ্বস্ত করার চেষ্টা করে। কিন্তু মিম ভালোভাবেই জানতো যে এটি কোনো স্বপ্ন ছিল না, আর তার মাও ভালো করে বুঝতে পেরেছিল যে মিম আসলে স্বপ্নের ঘরে বিষয়টি দেখেনি। মূলত এই বিষয়টি ঘটনা ঘটার শুরু ছিল, মানে এটা দিয়ে শুরু হয়েছিল। যাই হোক, এই ঘটনা কয়েকদিন পর ওই বিল্ডিং এর দ্বিতীয় তলার একজন আন্টি মিমের আম্মুর সাথে গল্প করতে আসেন। কথা প্রসঙ্গে উনি ওনার একটি ভয়ানক অভিজ্ঞতার বিষয়ে তাকে বলেন। একদিন বিকেল বেলা অবসর সময় উনি সেলাই করার জন্য নাকি সুই সুতা নিয়ে বসেছিলেন। উনি সুইয়ে সুতা পরানোর চেষ্টা করছিলেন এবং সুইয়ের ছিদ্রে সুতা প্রায় পরিয়ে ফেলেছেন। এমন সময় ওনার হাতটি অদ্ভুতভাবে খালি ডানে বায়ে সরে যায়। ওনার মনে হচ্ছিল কেউ যেন আস্তে করে ওনার হাতে ধাক্কা দিয়ে হাতটি সরিয়ে দিচ্ছে। উনি শুরুর দিকে বিষয়টিতে খুব বেশি গুরুত্ব না দিয়ে আবারও সুতা পরানোর চেষ্টা করেন, কিন্তু এবারও একই রকম ঘটনা ঘটে। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে সুইয়ে সুতা পরানো কিন্তু বেশ সূক্ষ্ম একটি কাজ, আর উনি এই কাজে বেশ সিদ্ধহস্ত ছিলেন। কিন্তু অদ্ভুতভাবে উনি বারবারই অস্বাভাবিকভাবে ব্যর্থ হচ্ছিলেন, আর এই কারণে উনি কিছুটা বিরক্ত নিয়েই বলে ওঠেন, কি রে, এরকম হচ্ছে কেন? যখনই এই ধরনের কথা উনি বলেছেন তখনই আচমকাই নাকি ওনার কানের পাশে কর্কশ ও ভারী একটি কণ্ঠস্বর উনি শোনেন
এবং ভয়ানকভাবে ফিস ফিস করে কিছু একটা বলে ওঠে, কিন্তু কি যে বলেছেন সেটা আসলে উনি বুঝতে পারেননি। মানে অদ্ভুত একটা শব্দ, কর্কশ শব্দ, কিন্তু এটা কোন ভাষায় যে কথা বলে উঠলো, কি বলল, এটা ওনার বোধগম্য হলো না। যদিও উনি মানে বুঝতে পারেননি, কিন্তু কণ্ঠস্বরটা শোনার পর উনি প্রচন্ড ভয়ে হাত থেকে সবকিছু ফেলে দিয়ে চিৎকার করতে করতে ওনার রুম থেকে বের হয়ে যান। চিৎকার শুনে ওনার পরিবারের সদস্যরা ছুটে আসেন এবং ওনাকে পানি খেতে দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকেন। শীতকাল ছিল ওই সময়টাতে, আর শীতকালে উনি একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিছুটা স্বাভাবিক বোধ করার পর উনি সবাইকে বলেন যে ওনার সাথে কি ঘটেছিল। সবকিছু শোনার পর পরিবারের সদস্যরা অনেক বেশি অবাক হয়েছিলেন এমনটাও নয়। মানে এরকম টুকটাক ঘটনা মনে হয় ওই বিল্ডিং এ হরহামেশাই ঘটে, এরকম কম বেশি ঘটনা তাদের মোটামুটি জানা ছিল। মাঝে মধ্যেই রাতে ওই বিল্ডিং এর ছাদের উপর নাকি বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ শোনা যেত। যেমন কেউ পাটাতে শিল নোড়া দিয়ে মশলা পিষলে যেরকম শব্দ হয়, অনেকটা সেই রকমের। আবার যারা পার্শ্ববর্তী লাগোয়া বিল্ডিংটির সাইডে থাকতেন তাদের মধ্যে অনেকেই গভীর রাতে দুটি বিল্ডিং এর মধ্যবর্তী যে সরু জায়গাটি রয়েছে সেখান থেকে একটি ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসতে নাকি শুনেছেন। অথচ ওই ছোট্ট ফাঁকা জায়গায়, এত সরু ফাঁকা জায়গায় শুধু হয়তোবা কোনো একটা ইঁদুর হেঁটে যাওয়া সম্ভব একদম নিচে, এছাড়া কোনো মানুষের সন্তান, একদম নবজাতক সন্তানও ওই জায়গায় থাকা সম্ভব নয়। কিন্তু শুধু ওই জায়গা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। মিমের সাথে ওই ঘটনাটি ঘটার বেশ কয়েক মাস পর ওরা পাশের বিল্ডিংটাতে শিফট হওয়ার সিদ্ধান্ত নেয়। ওই বিল্ডিং এ আগে থেকেই মিমের চাচারা থাকতেন, তো ওরা যখন ওই বিল্ডিং এ একটি ফ্ল্যাট খালি পায় তখন ওরা সেখানে শিফট হয়ে যায়। নতুন বাসায় শিফট হওয়ায় বেশ কিছুদিন মোটামুটি কোনো সমস্যা হয়নি। তবে এর মানে কিছুদিন পরে আর কি, মিম একদিন স্কুল থেকে ফিরে বাসায় ঢুকতে যাবে, এমন সময় ওদের পাশের ফ্ল্যাটে যে আন্টি থাকতেন উনি দরজা খুলে বের হয়ে মিমকে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। ওনার আচরণ ছিল একদমই একটি ছোট বাচ্চার মতো। একে তো ওই বাসায় নতুন, মানে তারা এসেছে, তারপর ভালো করে কাউকে চেনেও না, তার উপর ওই আন্টি এরকম আচরণ দেখে সে কিছুটা ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পরবর্তীতে মিম যখন ওর আম্মুকে ওই আন্টির বিষয়ে বলে তখন উনি অন্য এক প্রতিবেশীর কাছ থেকে ওই আন্টির বিষয়ে জানতে চান। তখন জানতে পারেন উনি মানসিক অসুস্থতায় ভুগছেন, যার কারণে নাকি অনেকের সাথে এই ধরনের ব্যবহার করেন, ছোট বাচ্চার মতো আচরণ করেন, ঠিক একটা বাচ্চা মানুষ যেভাবে আচরণ করে। ওই প্রতিবেশীর কথা শুনে মিমের আম্মু বুঝতে পেরেছিলেন যে উনি ওই আন্টি সম্পর্কে এমন কোনো কথা আরো জানেন যেটা হয়তো তাকে বলতে চাচ্ছে না। তো যাই হোক, ভদ্রতার খাতিরে ওনাকে আর তেমন কিছু জিজ্ঞেসও করেনি। কিন্তু আরো ভয়ানক ঘটনা কিন্তু সামনে ছিল। একদিন দুপুরে হঠাৎ করে মিমদের পাশের ফ্ল্যাট থেকে চেঁচামেচির আওয়াজ শুনে ওরা দরজা খুলে দেখে যে ওই বিল্ডিং এর অনেকে সেখানে উপস্থিত হয়েছে। মিমরাও কৌতূহলবশত সেখানে গিয়ে দেখে যে ওই যে আন্টি আগের দিনের মতোই উচ্চস্বরে বাচ্চাদের মতো বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলছেন। কিন্তু যখনই উনি ওখানে মিমকে দেখতে পান তখনই দৌড়ে গিয়ে খপ করে মিমের হাত চেপে ধরেন এবং বলেন যে এই মেয়ে আমার সাথে আসো, সোফায় বসো। তার পাশে সোফায় বসান। মিম খুবই অস্বস্তি বোধ করছিল এবং ভয় পাচ্ছিল, কিন্তু চুপচাপ সে ওই সোফায় বসে পড়ে, কোনো কথা বলছিল না। আর সোফায় বসার পরপরই ওই আন্টি আবারও অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন, যে কথার আগা মাথায় কিচ্ছু নেই। তখন উপস্থিত সবাই বিভিন্ন ধরনের কথা বলে একটি বাচ্চাকে যেভাবে বোঝানো হয় সেভাবে ওনাকে শান্ত করার চেষ্টা করে। বলে রাখা ভালো যে ওনার একটি মেয়ে ছিল যে এতক্ষণ খাটের পাশে দাঁড়িয়ে একদম চুপ করে সবকিছু শুনছিল। ওই আন্টি যখন কিছুটা শান্ত হলেন তখন সবাই ওই মেয়েটিকে বলে, যেহেতু ওই আন্টি অনেকটা অসুস্থ যেহেতু, তাই ওনাকে বিভিন্ন কাজে ওই মেয়ে যেন সহযোগিতা করে। একথা শোনা মাত্রই মেয়েটি চোখ বড় বড় করে খুব ভয়ানকভাবে সবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মানে নিজের মাকে সাহায্য করবে কথা বলার ফলে সে মনে হয় খুব বিরক্ত হয়েছে, রাগও হয়েছে এবং অবাকও হয়েছে। এরপর ওই রুম থেকে সে বের হয়ে বারান্দায় চলে যায়। কয়েকদিন পর মিমের চাচি যখন ওদের বারান্দায় এসেছিলেন তখন উনি জানান যে ওই আন্টি এবং ওনার মেয়ের উপর নাকি বেশ কয়েকটি ভয়ানক জিনের আছর রয়েছে। এ বিষয়ে যখন একজন হুজুরকে ডেকানো হয়েছিল তখন উনি জানান ওই জিনেরা খুবই শক্তিশালী এবং তারা চায় না যে ওই বাসায় কেউ থাকুক।
তাই কোনো গুরুতর সমস্যার সম্মুখীন হতে না চাইলে বাসাটি ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু ওই সময় ওই আন্টিদের আর্থিক বেশ কিছু সমস্যা চলার কারণে ওনারা হঠাৎ করে বাসাটি পরিবর্তন করে অন্য কোথাও শিফট করার মতো অবস্থায় ছিলেন না। তাই একরকম বাধ্য হয়েই এত সব সমস্যা উপেক্ষা করে ওনাদের ওই বাসায় থাকতে হচ্ছিল। মিমের চাচি আরো বলেন যে ওই বিল্ডিং এর ছাদের নিচ তলায় যারা থাকেন তারা নাকি রাতের বেলা ছাদের উপর থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পান। শব্দটি অনেকটা এমন যে কোনো বাচ্চা খালি পায়ে ছাদের এক পাশ থেকে আর এক পাশে দৌড়াদৌড়ি করছে। এই শব্দটি বেশিরভাগ দিনেই গভীর রাতে শোনা যেত। একটি ঘটনা, একদিন ওনারা রাত 9টার দিকে এই শব্দটি শুনতে পান। তখন ওনারা ছাদে উঠে কাউকে দেখতে পান না, তবে ওনারা লক্ষ্য করেন যে ছাদে থাকা দোলনাটি আস্তে আস্তে দুলছে। কোনো বাতাস কিন্তু চারদিকে ছিল না, আর ওই ভারী দোলনাটা দোলার মতো বাতাসের যে ধাক্কা সেটিও ছিল না সেই সময়। দোলনাটি দেখে মনে হচ্ছিল এটি বাতাসে দুলছে না, মনে হচ্ছিল যে কেউ দোলনায় অনেকক্ষণ বসে থাকার পর যখন মাত্রই উঠে চলে যায় ঠিক যেভাবে দুলতে থাকে ঠিক সেভাবে দুলছে। ওনারা তখনকার মতো ছাদ থেকে যদিও নেমে আসেন এবং পরদিন সকালে বিল্ডিং এর দারোয়ানকে বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন। সব শুনে দারোয়ান বলেন এগুলো কোনো সমস্যা নয়। দারোয়ান ওনাদেরকে উল্টো পরামর্শ দেন এসব আওয়াজ উপেক্ষা করতে এবং রাতের বেলা ওনার জন্য কোনো অবস্থাতেই আর ছাদে না ওঠেন। তো এটা তো কোনো সমাধান হলো না, ছাদে উঠতে মানা করছে কেন, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এরপর আরো বেশ কয়েক মাস কেটে যায়। এক রাতে মিম অদ্ভুত একটি স্বপ্ন দেখে। মিম দেখে যে স্বপ্নের মধ্যেও একইভাবে কেউ ওর রুমে শুয়ে আছে। তখন ওর রুমের দরজা একটু একটু করে খুলে যেতে থাকে, মানে সে ওই স্বপ্নের মধ্যে ওর রুমে শুয়েছিল আর ওর রুমের দরজাটা একটু একটু করে খুলে যাচ্ছিল। ডিম লাইটের নীলাভ আলোয় ও দেখতে পায় যে দীর্ঘকায় কালো ছায়ার মতো একটি অবয়ব দরজা দিয়ে রুমে প্রবেশ করছে। ওই অবয়বটি রুমে ঢুকে ওর দিকে এগিয়ে আসতে থাকে। ওই অবয়বটিকে দেখে ভয়ে মিম চিৎকার করতে থাকে। অবয়বটি ওর বিছানার পাশে এসে শক্তভাবে ওর গলা চেপে ধরে। ও গলায় অনেক ব্যথা অনুভব করছিল। ও চেষ্টা করতে থাকে যে নিজেকে যেন সে ছাড়িয়ে নিতে পারে। এমন সময় হঠাৎ করে মিমের ঘুম ভেঙে যায় এবং প্রচন্ড অস্বস্তিতে উঠে বসে। ওই সময় সে ফিল করে ওর গলায় বেশ ব্যথা অনুভূত হচ্ছে। এও সে বোধ করে যে এটি স্বপ্নের মধ্যে হয়েছে। কিন্তু মিম আরো বেশি অবাক হয় যখন ও দেখে যে রুমের দরজাটি খোলা রয়েছে, ঠিক যেমনটা ও স্বপ্নে দেখেছিল। কিন্তু ওর স্পষ্ট মনে ছিল যে ঘুমানোর আগে সে খুব ভালোভাবেই দরজাটি লাগিয়ে তারপরে ঘুমিয়েছে এবং সে এভাবে প্রতি রাতেই ঘুমায়, দরজা লাগিয়েই সে ঘুমায়। তখন মিমের খেয়াল হয় স্বপ্নে ও দেখেছিল যে সেই ছায়ার মতো অবয়বটি আস্তে আস্তে ওর রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। বিষয়টি মনে আসার পরপরই ওর ভয়ের মাত্রা আরো অনেক গুণ বেড়ে যায়। ও উঠে গিয়ে ওর আব্বু আম্মু সকলকে ঘুম থেকে ডেকে তোলে এবং সবকিছু ওনাদেরকে জানায়। মিমের আব্বু দোয়া পরে ওকে ফু দিয়ে দেন। সেই রাত্রে মিমের আর ঘুম হয়নি। সবাই চিন্তা করেছিল যে দ্রুত বাসাটা ছেড়ে দিব আর এর মধ্যে আর কোনো ঘটনা হয়তো বা ঘটবে না, কিন্তু কে জানতো যে আরো একটি ভয়ানক ঘটনা মিমের সাথে ঘটবে। এই ঘটনার 1-2 দিন পর মিম তার রুমেই লেখাপড়া করছিল। তো মিম কোনো কারণে তার রুম থেকে বাইরে বের হয়ে এসেছে, মানে অন্য রুমে গিয়েছে। তার ঘরের লাইট টাইট সব জ্বালানো ছিল। তো অন্য রুমে গিয়ে তার আব্বু আম্মুর সাথে কথা বলে সে আবার তার রুমের মধ্যে ঢুকছিল। হঠাৎ করে দেখে তার খাটের উপরে পুরো শরীর কম্বল দিয়ে আবৃত কেউ একজন বসে ঢুলে ঢুলে উচ্চস্বরে কিছু পড়ছে। অনেক সময় আমরা ঢুলে ঢুলে মানুষকে পড়া দেখি না, ওই রকম। ওই সময় কিন্তু শীতকাল আবার ছিল না, শীতকাল চলে গিয়েছিল। তখন কম্বলটা যে কোথা থেকে এলো সে বুঝতে পারছে না, কারণ কম্বলটা তার রুমেই ছিল কিন্তু অন্য জায়গায় রাখা ছিল, গায়ে দেওয়ার জন্য নয়। তো ওই কম্বলটা মানে তাদের ঘরের কম্বলটাই, ওইটা তার রুমেই ছিল। ওই কম্বলটা দিয়ে পুরো শরীর আবৃত করে এরকম ঢুলে ঢুলে পড়ছে, আর গলার আওয়াজটা ছিল বেশ কর্কশ এবং গড় 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 করছে, এরকম একটা কি যে পড়ছে কিছু বোঝা যাচ্ছে না। তো
তো মিম চিন্তা করে কি ব্যাপার, ঘরের মধ্যে এটা কোত্থেকে আসলো। তার অন্য ভাই বোনরা আবার এসে এরকম করে পড়ছে না তো, বা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে না তো। তো সে একটু ভয়ে ভয়ে কি করে, কম্বলের এক পাশ ধরে এক ঝটকায় কম্বলটি সরিয়ে ফেলে। আর সরিয়ে ফেলার সাথে সাথে দেখে ওই কম্বলের মধ্যে কিচ্ছু নেই, শুধু মনে হলো একটা কালো ছোট্ট একটা ছায়ার মতো ধপ করে জানালা দিয়ে বের হয়ে চলে গেল। এই দৃশ্য দেখার সাথে সাথে মিম চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। কেন এরকম ভয়ানক একটি ঘটনা আসলে ওর সাথে যে বাস্তবে ঘটে যাবে এটি আসলে কেউ বুঝতে পারেনি। এই ঘটনা ঘটার পরেই তার বাবা সিদ্ধান্ত নেয় আর নয়, মাস শেষ হওয়ার আগে দ্রুত ওই বাসাটি ছেড়ে দিতে হবে। কিন্তু হঠাৎ করেই তো ভালো বাসা আসলে পাওয়াটা অনেক কঠিন। কিন্তু যত কঠিনই হোক, আরো গুরুতর ক্ষতি হয়ে যাওয়ার আগেই এই বাসা ত্যাগ করতে হবে। তো সেই বাসাটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর একদিন ওদের বাসার যে কাজের মহিলা, সে যখন কাজে আসে তখন মিমের আম্মু ওই মহিলাকে পুরো বিষয়টি জানান এবং বলেন যে ওরা যে নতুন বাসায় শিফট হবে সেখানে যদি ওই মহিলাটি কাজে যেতে পারে তাহলে মিমের আম্মু ওই মহিলাকে কাজে বহাল রাখবেন। তখন ওই কাজের খালা বা বুয়া এই বাসা ছেড়ে দেওয়ার যখন কারণ জানতে চায় তখন মিমের আম্মু হালকাভাবে ওনাকে বিষয়গুলো বলেন। সব শুনে ওই কাজের খালা বলেন ওদের বাসাটি যে গলিতে অবস্থিত ওই গলির রাস্তাটিকে এই রাস্তাটা ঘিরে নাকি অনেক ভয়ের বিষয় রয়েছে এবং এলাকার অনেকেই নাকি বিষয়টি সম্পর্কে জানেন। ওই সময় মিম সোফায় বসে টিভি দেখছিল। তো কাজের খালার মুখে একথা শুনে ও বিষয়টি সম্পর্কে খালার কাছে জানতে চায়। তখন খালা বলেন একটি ভয়ানক ব্যাপার। তিনি বলেন ওই এলাকার অনেকেই গভীর রাত্রে এই রাস্তা দিয়ে চলার সময় নাকি দেখেছে রাস্তার পাশে একটি লাল শাড়ি পরা বউ ঘোমটা দিয়ে বসে আছে। তারা যখনই সেই মহিলাটিকে অতিক্রম করে হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখন নাকি সেই মহিলা পেছন থেকে খুবই মিষ্টি গলায় ডাক দেয় এবং বলে আমাকেও সাথে নিয়ে যাও। এভাবে ওই মহিলাটি বিভিন্নভাবে অনুনয় বিনয় করতে থাকে এবং বলে একবার হলেও পেছন দিকে ঘুরে তার দিকে যেন কেউ তাকায়। কিন্তু এলাকার সবারই কম বেশি জানা রয়েছে যে পেছনে ঘুরে যদি কেউ তাকায় তাহলে ভয়ানক বিপদ হতে পারে। একটু বর্ণনা দেই। যেখানে আমাদের বাড়ি তার আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, খোলা মাঠ, দুই দিকে, পেছনে পুকুর আর সামনে একটা হাইওয়ে। বাড়ির পরিবেশটা এত সুন্দর, বিকালে ছাদে উঠে তাকালে চারিদিক শুধু মাঠ, একটু দূরে একটা মেহগনি বাগান আর তার পাশে কালো পুকুর। এই পুকুরটার নাম কালো পুকুর কেন জানি না, তবে এটুকু জানি ওই পুকুরে অনেক মাছ আছে, কিন্তু কেউ সেই মাছ ধরতে পারে না, কারণ ওখানে প্যারানরমাল কিছু বিষয় আছে। সবার ধারণা ওখানে জিন থাকে। একবার হলো কি, আমাদের ওই দূরের এলাকা থেকে একদল জেলে আসলো। ওরা বলল আমরা শুনেছি আপনাদের পুকুরে নাকি মাছ ধরা যায় না, আমরা মাছ ধরে দিতে পারবো, তবে শর্ত আছে, মোট মাছের 4 ভাগের 3 ভাগ আমাদের দিতে হবে। তো যার পুকুর সে ভাবলো মোটেও ধরতে পারি না, যদি 1 ভাগ পাই তাতে অনেক বেশি হয়ে যাবে। সে রাজি হয়ে গেল। এরপর পুকুরে মাছ ধরার প্রস্তুতি নিল জেলেরা। জাল ফেলল, একদিক থেকে অন্যদিকে টেনে নেওয়া হলো জাল, কিন্তু কোনো মাছ ধরা পড়ল না, কিছু মলা ঢেলা মাছ ছাড়া। জেলেরা তো খুব বিরক্ত, কেন এমন হলো, মাছ না পেলে পোষাবে কিভাবে? এত কষ্ট করে এতগুলো মানুষ খাটলো, কোনো মাছ না ধরে বাড়ি যাবে, এটা তো হতে পারে না। এত মাছ দেখা যাচ্ছে অথচ জালে উঠছে না। তারা নতুন সিদ্ধান্ত নিল পাম্প নিয়ে সেচ দেবে। পাম্প আনা হলো সেচ দেওয়ার জন্য। এরপর স্টার্ট হলো। জেলেরা বলা বলি করছিল এইবার মাছ তুমি না উঠে যাবে কই। পুকুরের সাইজ অনুযায়ী সেচ দিতে বেশি সময় লাগার কথা না, কিন্তু অস্বাভাবিক বেশি সময় লাগছে, পানি কমছে না। যাই হোক, পানি সেচ হচ্ছে। এদিকে রাত হয়ে গেছে। জেলেরা ওখানে চুলা বসিয়ে রান্না করার আয়োজন করলো, আর সবাইকে বলা হলো এত রাতে কেউ মাছ ধরতে নামবে না, যা করার সকাল সকালে করবে। ভোর রাতের দিকে পানি কমে আসলো, সেচ বন্ধ করে দেয়া হলো। সবাই লাইট মেরে দেখলো প্রচুর মাছ। জেলেরা ভীষণ খুশি, সকালের আলো ফুটলেই তারা মাছ ধরতে নামবে। এদিকে এলাকার লোকজনের ভেতরে ভীষণ একটা কৌতূহল ছিল এই পুকুর নিয়ে, তাই ভোর হতে তারাও
হাজির হলো মাছ ধরা দেখার জন্য। কিন্তু তারা আশ্চর্যজনকভাবে কোনো মাছ ধরতে পারল না। যখনই কাদার মধ্যে থেকে মাছ ধরে ঝুড়িতে রাখা হয়, তখনই তারা দেখতে পায় সেটা মাছ নয়, সাপ। তারপরে চোখের ভুল বা হ্যালুসিনেশন ভেবে আরো কিছুক্ষণ মাছ খোঁজাখুঁজির পর একে অন্যের কাছে জিজ্ঞাসা করে, তুমি কি মাছ দেখতে পাচ্ছ না সাপ? এমন সময় ওপর থেকে এলাকার লোকজন চিৎকার শুরু করলো, সাপ সাপ বলে। ভয় জেলেরা সব পুকুর থেকে ছুটাছুটি করে উপরে উঠে গেল, কারণ পুকুর ভর্তি শুধু সাপ আর সাপ। সে সাপগুলো যেন তেন সাপ নয়, সংখ্যায় একটা দুটা নয়, শত শত সাপ। কেমন একটা পরিস্থিতি চিন্তা করুন। একজন মানুষ শুধু নয়, এলাকার সব মানুষ জড়ো হয়েছে সেই সাপ দেখার জন্য। আমাদের এলাকার সকলেরই মনে আছে সেই ঘটনা, এবং এলাকায় সেটা একটা প্রচলিত ঘটনা হিসেবে বর্ণিত আছে। আপনি শুনলে অবাক হবেন, এখনো সেই পুকুর আছে এবং সেখানে এখনো কেউ একা যেতে সাহস পায় না। দিনে দুপুরে কিংবা রাতে যখনই সেখানে কেউ যাবে, দুইটা বা একটা সাপ নজরে পড়বেই। আর সেই ভয়ঙ্কর জায়গাতেই আমাদের বাড়ি। বাড়ির আশেপাশের পরিবেশটা দেখলে আপনার অন্যরকম এক অনুভূতি হবে। জায়গাটা ভয়ঙ্কর সুন্দর, যেখানে থাকতে আপনার ইচ্ছে করবে, ভালো লাগবে এবং ভয়ও করবে। যাই হোক, মূল ঘটনায় চলে যাই। আমরা নতুন বাড়িতে উঠলাম একটু তাড়াহুড়া করে, কারণ আমার দাদুর শরীরটা ভালো ছিল না। বার্ধক্যজনিত কারণে দাদুর তখন মুমূর্ষু অবস্থা, আর আমার বাবা খুব চাইছিল তার বাড়িতে তার মা যেন কয়েকটা দিন হলেও থাকতে পারে। তাই এত তাড়াহুড়া। আমরা নতুন বাড়িতে উঠলাম, চারিদিকে কোনো বাউন্ডারি নেই। ভয়ঙ্কর পরিবেশে ঠায় দাঁড়িয়ে আছে আমাদের সত্য করা সেই বাড়ি। আমার দাদুর অবস্থা ভালো না, ভুলভাল কথা বলা শুরু করেছে, প্রলাপ বকছে। এমন চলল সপ্তাহখানেক। তারপর দাদুর জবান বন্ধ হয়ে গেল। এভাবে 5 দিন কথা বন্ধ ছিল তার সেই চিরবিদায়ের মুহূর্ত আসলো। তিনি মারা গেলেন। আত্মীয় স্বজন সবাই আসলো, বাড়ি ভর্তি লোকজন, একটা অন্যরকম পরিবেশ। এরকম কাটলো 4-5 দিন। তারপর যে যার বাড়িতে চলে গেল। রয়ে গেলাম শুধু আমরা 4 জন, আম্মু, আব্বু এবং আমরা 2 ভাই বোন। মৃত বাড়ি কেমন ভয় ভয় লাগে। সন্ধ্যা হলে কেমন থমথমে পরিবেশ। একটা কথা বলতে ভুলে গেছি, বাড়িতে ওঠার পর থেকেই রাত হলে ঘরের চারিদিকে কেমন যেন একটা শব্দ পেতাম। মাঝে মাঝে বাড়ির ফ্রন্টের দিকে কলাপসিবল গেট ছিল, সেটা ধরে কেউ ঝাঁকাতো, ঝুলতো এমন মনে হতো। কিন্তু দরজা খুলে গেটের কাছে কাউকেই পাওয়া যেত না। মাঝে মাঝে চাপা কান্নার শব্দ ভেসে আসতো। কি এক অদ্ভুত অনুভূতি, বলে বোঝাতে পারবো না। দাদি মারা যাবার একটা মনোকষ্ট, সাথে এরকম ভৌতিক পরিবেশ আমাদের জীবনটা কেমন দুর্বিষহ করে তুলল। রাত হলে মনে হতো, এটা আমরা কোথায় আসছি? এত ভয় লাগে, এখানে থাকবো কিভাবে? আমার বাবা বলতো, নতুন বাড়িতে উঠলে প্রথম এরকম লাগে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সে এই ভৌতিক ব্যাপারগুলোকে কোনোভাবে পাত্তাই দিচ্ছিল না। যাই হোক, এক রাতের কথা বলি। আমার বাবা হঠাৎ অফিসের কাজে বাইরে গিয়েছিল, আর যাওয়ার সময় বলে গিয়েছিল সে আজ রাতে বাসায় ফিরবে না। এমনিতেই বাবা বাসায় থাকতেই আমরা ভয়ে গুটিসুটি মেরে থাকি, আর বাবা না থাকলে আমরা কিভাবে থাকবো ভাবতেই পারছিলাম না। সন্ধ্যা হলো, আমরা 3 জন বাসায় সামনের গেট এবং পেছনের দিকে বের হওয়ার জন্য যে লোহার দরজা, সেটা তালা দিয়ে দেই। আমরা নাস্তা খাচ্ছিলাম, হঠাৎ মনে হলো চারিদিকে প্রতিদিনের চেয়েও আরো বেশি নিস্তব্ধ এবং আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। মনে হলো খুব বড় ঝড় আসবে, আর সেই সময় একটু মেঘ দেখলেই বিদ্যুৎ চলে যেত। বাতাস, বৃষ্টি যাই হোক, বিদ্যুৎ নেই। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। বিদ্যুৎ চলে গেল, নিমিষেই অন্ধকারে ছেয়ে গেল চারিদিক। শুরু হলো ঝড়, বাতাসের তীব্র বেগে বয়ে চলা, সাথে আমাদের মনের ভয় হিমশীতল স্রোতধারাও বইছে। আম্মু আমাদের 2 ভাই বোনকে নিয়ে একটা টিমটিমে চার্জার ল্যাম্প জ্বালিয়ে বসে আছে, আর ঝড় থামার অপেক্ষা করছে। নিশুতি রাত, ভাইয়া আর আম্মু ভয় পাচ্ছে চোর ডাকাতের। হাইওয়ের পাশে আমাদের বাড়ি, কিন্তু কেমন যেন শুনশান পরিবেশ। আমি ভয় পাচ্ছি অতি প্রাকৃত কিছুর। বাতাসে ঝাপটা কিছুটা কমে আসলো, কিন্তু তার সাথে নতুন সংযোজন হলো বৃষ্টি। বৃষ্টি পড়তে শুরু করলো, ঝুমঝুম ঝুমঝুম কি বৃষ্টি। কি এক ভয়ঙ্কর অনুভূতি, এখনো লিখতে গিয়ে গা শিউরে ওঠে। টানা বৃষ্টি বয়ে যাচ্ছে, আমরা এক অজানা ভয়ের মধ্যে সময় পার করছি। আর তখনই ঘটলো সেই ঘটনা। হঠাৎই একটা ঝনঝন শব্দে কি যেন আমাদের গেট ধরে ঝাঁকাচ্ছে। ভয়ে আমরা 3 জন পাথর হয়ে গেছি, চুপ করে আছি, কেউ কথা বলছি না। একটানা শব্দ হয়েই যাচ্ছে। কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল। আম্মু আর ভাইয়া দেখার সিদ্ধান্ত নিল। ভাইয়া বলল, ছাদে গিয়ে
করে গেটের দিকে তাকিয়ে ভাইয়া বলে, অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না। আম্মু, ভালো করে আশেপাশে চেয়ে দেখো, কেউ নেই। হঠাৎই আকাশে বিদ্যুৎ চমকানোর আলোতে দেখলো কে যেন দাঁড়িয়ে আছে গেটের কাছে। ছোট কিছুটা বামন আকৃতির একজন বুড়ো মহিলা, যার পরনে ছাই বা ময়লাটে একটা সাদা শাড়ি, মাথায় বড় করে একটা ঘোমটা টানা। ঘোমটার কারণে মুখ দেখা যাচ্ছে না। জানলা থেকে একটু সরে আসলো সে এবং বলল, মা, একটা বুড়ো মহিলা দাঁড়িয়ে আছে। আম্মু, মনে হয় কোনো বুড়ো মানুষ বিপদে পড়েছে, চলো দরজা খুলি দেখি কে। আম্মু আর ভাইয়া কোনো প্রকার ভৌতিক ভয় পাচ্ছিল না। তারা ভাবলো কে জিজ্ঞেস করি, কিন্তু আমি সেই ছোটবেলা থেকেই এই অতি প্রাকৃত জিনিসে অনেক ভয় পাই। আমি বললাম, যেও না, ভয় লাগছে। আম্মু বলল, গেট তো লক করা আছে, দরজাটা খুলবো, দেখবো কে। তারা দরজা খুললো এবং দেখলো কেউ একজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যার মাথাটা ঘুমটার কারণে দেখা যাচ্ছে না। মুখের স্থানে কেমন যেন অন্ধকার। আম্মু বলল, কে আপনি, কি চান? এই ঝড় বৃষ্টির রাতে কোথা থেকে এসেছেন? সে মুখ না তুলে কেমন অদ্ভুত ভাবে মাথা নাড়ছে। আমি সেই দৃশ্য আজও ভুলতে পারি না। কেমন নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলল, দরজা খোলো, খোলো, দরজা খোলো। এত ভয়ঙ্কর ছিল সেই কণ্ঠস্বর। আম্মু ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে বলল, এ তো মানুষের কণ্ঠস্বর মনে হচ্ছে না। আমি চিৎকার দিয়ে কান্না শুরু করেছি। ওইদিকে চলছে সেই ভয়ঙ্কর কণ্ঠের চিৎকার, দরজা খোলো, দরজা খোলো। সামনের দরজার পর পেছনের দরজা ধরে ধাক্কা দিচ্ছে আর বলছে, দরজা খোলো। কখনো ডান দিকের জানালা, কখনো বাম দিকের জানালা, সবকিছু হচ্ছে খুব দ্রুত। একজন বৃদ্ধ মহিলার ক্ষেত্রে এত দ্রুত এই জানালা থেকে ওই জানালায়, এই দরজা থেকে ওই দরজায় মুভ করা কোনোভাবেই সম্ভব না। আমার আম্মুর বুঝতে বাকি রইল না ওই বুড়ি মহিলা আসলে কে। আম্মু আমাদের দুজনকে দুই হাতে চাপড়ে ধরে শুধু সূরা পড়তে লাগলো, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি। খুব জোরে জোরে পড়তে থাকলেন। এভাবে কতক্ষণ সময় কেটে গেছে বলতে পারবো না। হঠাৎ ভাইয়ার ডাকে আমাদের চৈতন্য ফিরে পেলাম। আম্মু পড়া বন্ধ করলো। ভাইয়া বলল, শব্দ আর হচ্ছে না। আশ্চর্যজনক বিষয় হলো, আয়াতুল কুরসির এত ক্ষমতা, অথচ আমরা এর গুরুত্ব সবসময় বুঝতে পারি না। সেই রাতে এত বড় বিপদ থেকে রক্ষাকারী অলৌকিক বাণী হলো আয়াতুল কুরসি। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে আসলো। তখনও আমাদের ভয় পুরোপুরি কাটেনি। হঠাৎ আবার বাইরের গেটে ঠক 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 শব্দ, কে যেন ডাকছে ভাইয়ার নাম ধরে। না, এবার ভৌতিক কোনো বিষয় নয়। কণ্ঠস্বরটা আমাদের পরিচিত। বুঝতে পারলাম এটা আমাদের কাজিন শাহজাহান ভাই। কাক ভেজা হয়ে গেটে দাঁড়িয়ে আছে। আমরা যেন প্রাণ ফিরে পেলাম। তাড়াতাড়ি তাকে গেট খুলে ভেতরে ঢোকালাম। এভাবেই সেই ভয়াবহ রাতের সমাপ্তি ঘটল। আমাদের বাড়িটা এখনো আছে, তবে বহু বছর আর সেখানে আমরা কেউ থাকি না। বাড়িটাও এখন আর একতলা নেই, এখন ভাড়া দেয়া হয়েছে নিচতলায়। আমরা যখন যাই তখন দোতলায় থাকি। দোতলাটা সবসময় তালা বন্ধ থাকে। আপনি যখন আমাদের এলাকায় আসবেন, নিমন্ত্রণ রইল সেই ভয়ঙ্কর সুন্দর মেহগনি গাছে ঘেরা বাড়িতে। আমি জানি না মানুষ কেন বলে জিন ভূতে বিশ্বাস করে না। আমরা যদি মুসলিম হই তাহলে তো কোরআনে উল্লেখ আছে জিন জাতির কথা। সেই রাতে যদি অবিশ্বাসী লোকগুলোর কোনো একজন থাকতো, বুঝতে পারত ভয় কাকে বলে আর পৃথিবীতে জিন ভূত আছে কিনা। রাব্বি মাঝে মাঝে বলে, সমাজের কিছু সংখ্যক মানুষ জিন ভূত বিশ্বাস করি না, কিন্তু অন্ধকারে সিঁড়ি দিয়ে নামার সময় কিংবা অন্ধকার রুমের ভেতরে ভয় পাই। যদি তারা এগুলো বিশ্বাসই না করে, তাহলে তাদের কিসে